মেঘলা ইতিমধ্যে কাঁপতে শুরু করছে আর রাফি মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি করা যায়। মেঘলা বলল, কিরে হেল্প কর, চুপচাপ বসে আছিস কেন? রাফি ভেবে চিনতে বুদ্ধি বের করলো। রাফি বলল, আয়। মেঘলা বলল, কোথায় যাব? রাফি বলল, কোথাও না, পিছন ঘুরে দাঁড়া। মেঘলা বলল, কি করবি? রাফি বলল, জামা খুলতে গেলে তো সাবধানে খুলতে হবে, যা চোখ বন্ধ করে অসম্ভব, কিন্তু যদি কেটে ফেলি তাহলে তো চোখ বন্ধ করেই কাটা যাবে, তাই না? মেঘলা বলল, বুদ্ধিটা ভালো। রাফি চোখ বন্ধ করে একটা কেচি দিয়ে পিছন থেকে মেঘলার টি শার্টটি কেটে ফেললো, কিন্তু তাতেও রাফির হাত রীতিমতো কাঁপছে। মেঘলা রাফির অবস্থা দেখে হাসিতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। রাফি চোখ বন্ধ রেখেই বলল, এতে হাসির কি হলো? মেঘলা বলল, আচ্ছা তুই তো চোখ বন্ধ করে জামাটা খুলে দিলি, কিন্তু পরাবি কি করে? এখন তো দেখতেই হবে, তাই না? রাফি বলল, নির্লজ্জ বেহায়া মেয়ে। রাফি অপমান করার জন্য কথাগুলো বললেও মেঘলা গায়ে লাগায় না, সে এক নাগারে হেসেই চলছে। রাফি বলল, শোন, তোকে আমি চাদর দিয়ে মুড়িয়ে রাখবো, ড্রেস পরাবো না, তবুও তোকে আমি দেখবো না। মেঘলা বলল, আমার তাতে কোনো অসুবিধা নেই, রাতে চাদর এক পাশে থাকবে আর আমি খালি গায়ে তোর বুকে থাকবো। রাফি এবার চোখ খুললো, তারপর বলল, তাই বুঝি? তা এত ঘুরিয়ে ফিরিয়ে বলছিস কেন? বল না, তুই বড় হয়ে গেছিস, তাই তোর এখন কিছু পেতে ইচ্ছা করছে। আমার কোনো অসুবিধা নেই, ওই দিন তো অর্ধেক কাজ করেই ফেলছি, চল বাকিটাও করে ফেলি। বলেই রাফি মেঘলার দিকে এগিয়ে যেতে লাগলো। মেঘলা রাফির কথায় ভয় পেয়ে গেল আর নিজের গায়ে চাদর আঁকড়ে ধরে বলল, মেঘলা বলল, আমি তো মজা করছিলাম, এগিয়ে আসছিস কেন? রাফি বলল, ওমা, ভয় পাচ্ছিস কেন? এখন ভয় পেলে তো হবে না, এতক্ষণ আমাকে উস্কিয়ে দিলি, এখন পিছনে যাচ্ছিস কেন? ভয় পাস না, ব্যথা দিব না, তুই যেভাবে চাবি সেভাবেই হবে, একদম তোর মনের মতো। মেঘলা বলল, মানে কি সব বলছিস? কাছে আসবি না বলে দিলাম, আমি কিন্তু চেঁচাবো। রাফি বলল, চেঁচাবে কেন? তুমি তো চাইলা, তাই না? আর এখানে চেঁচাইলে শুনবেই বা কে? এমন করতে হয় না বেবি, কাছে আসো। তখন মেঘলা বলল, আমি এসব করতে চাই না, আমি শুধু তোকে একটু জ্বালাতে চেয়েছিলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দে আমায়, আর করব না। রাফি বলল, ফাউল মেয়ে, মনে থাকবে তো? মেঘলা বলল, থাকবে। রাফি বলল, কখন কি বলছিস, কি করছিস নিজেই বুঝতাছিস না, তার সিরা কোথাকার। থাক আর কাঁদতে হবে না, আমি এত খারাপ না। মেঘলা বলল, তাহলে এভাবে ভয় দেখালি কেন? রাফি বলল, ভয় দেখাইনি, আমি জানি কোন রোগের কি ওষুধ দিতে হয়। যাই হোক, তুই থাক, আমি কাউকে ডেকে আনি তোকে জামা পরানোর জন্য। বলেই রাফি চলে গেল। মেঘলা এবার বুঝতে পেল সে কি করছে আর নিজেই লজ্জা পেল। বেশ কিছুক্ষণ পর রাফি একটা মেয়েকে নিয়ে ফিরে এলো, কিন্তু তাতে আরেকটা বিপদ ঘটে গেল। মেয়েটা মোটামুটি রাফির সমবয়সী, তাই মেয়েটাকে দেখে মেঘলার মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটা ঘরে ঢুকতেই মেঘলা এগিয়ে গিয়ে বলল, এই মেয়ে, তোমার লজ্জা করে না? একটা ছেলের সাথে ঢং করতে করতে তোমাদের মতো মেয়ের জন্যই মেয়েদের দুর্নাম হয়। আমার সুখ সহ্য হচ্ছে না, তাই আমার বরকে কেড়ে নিতে এসেছো, তাই না? মেয়ে তো অবাক, সাথে রাফিও। রাফি বলল, কি বলছিস এসব? আপু আপনি কিছু মনে করবেন না, আসলে ও এমনই। মেঘলা বলল, তুই আমাকে ধমক দিলি, তাও এই মেয়েটার জন্য? কতদিন ধরে চলছে এসব? এই জন্যই আমাকে এত ইগনোর করিস? আমার চেয়ে ভালো দেখতে, তাই না? ঠিক আছে, মনে রাখিস, আমিও একদিন সুন্দরী হব, তখন তোকে ইগনোর করব। থাক তুই তোর সুন্দরীকে নিয়ে, আমি চলে যাচ্ছি। রাফি বলল, জীবনে বহু পাগল দেখছি, কিন্তু তোর মতো এক পিছও দেখি নাই। যাচ্ছিস ভালো কথা, চাদর পরে না, জামা পরে যা। আর ইনি আমার প্রেমিকা নয়, তোকে জামা পরিয়ে দিতে এসেছিলেন। মেঘলা বলল, মিথ্যা সান্ত্বনা দিবি না? জামা পরানোর জন্য কোনো মহিলাকে নিয়ে আসতি, মেয়ে আনলি কেন তুই একটা বেঈমান, আমার ভালোবাসার মূল্য দিলি না, দেখে নিস তোর কখনো ভালো হবে না। অভিশাপ দিলাম, তোর 12টা বাচ্চা হবে, সবগুলো দেখতে উগান্ডার মতো হবে। কথাগুলো শুনে মেয়েটা হাসতে হাসতে বলল, আপনারা জিএফবিএফ কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাইয়া, তবে পিচ্ছি। এবার মেঘলার কাছে গিয়ে বলল, বোকা মেয়ে, ওনার যদি আমার সাথে সম্পর্কই থাকতো তাহলে কি তোমার কাছে আমাকে নিয়ে আসতো, লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, বুঝছো? মেঘলা বলল, ও আচ্ছা, তার মানে ও যখন কলেজে যায় আমাকে না জেনে প্রেম করতে পারে, তাই না? রাফি বলল, হয়ে গেল আপু, মাফ চাই, ওর ড্রেস চেঞ্জ করতে হবে না, আপনি যান, ও এভাবেই থাকুক।
মেঘলা বলল, মোটেও না, তুমি যেও না গো, এসো গল্প করি, তুমি মেয়েটা ভালো। তখন রাফি বলল, কিছু বলার নেই আমার মনে হয় না তুই জীবনও ঠিক হবি। মেয়েটা মেঘলার জামা পরিয়ে দিল। এর মধ্যে মেঘলা রাফির নামে হাজারটা অভিযোগ করে ফেলছে। মেয়েটাকে এগিয়ে দিতে গেল রাফি বলল, আপনি কিছু মনে করেন নাই তো আপু? মেয়েটা বলল, মেঘলা আসলেই লাকি, এমন একটা বয়ফ্রেন্ড পেয়েছে, সহজে পাওয়া যায় না, আপনি কত খেয়াল রাখেন ওর। রাফি বলল, ও আমার জীবনের সাথে মিশে গেছে, ওকে ছাড়া আমি নিজেকে ভাবতেও পারি না। তখন মেয়েটা আবার বলল, আসলে ও আপনাকে একটু বেশি ভালোবাসে, তাই আপনার পাশে কাউকে মানতে পারে না। তখন রাফি মেয়েটাকে দিয়ে বাসায় আসার সাথে সাথেই, মেঘলা আমি আর রিস্ক নিতে পারবো না। রাফি বলল, কিসের রিস্ক? মেঘলা বলল, তুই আজ আমাকে বিয়ে করবি। রাফি বলল, বিয়ে করবো মানে? মেঘলা বলল, তুই কবে কোন মেয়ের পাল্লায় পড়ে যাবি এসব আমি মানতে পারবো না, এখনই 3 বার কবুল বল। রাফি বলল, এর আগেও বহুবার বলছিলাম। মেঘলা বলল, আজ আবার বল। রাফি বলল, পারবো না। তখন মেঘলা বলল, কেঁদে ফেলবো কিন্তু। রাফি বলল, আচ্ছা বাবা, কবুল কবুল কবুল। মেঘলাও বলে ফেললো। মেঘলা বলল, আজ থেকে তুই আমায় বউ বলে ডাকবি। রাফি বলল, আচ্ছা ডাকবো। কেটে গেছে অনেক দিন, মেঘলার হাত ঠিক হয়ে গিয়েছে। এই দিনগুলো রাফি মেঘলার খুব যত্ন নিয়েছে। একজন স্বামীর যা যা দায়িত্ব সব মোটামুটি পালন করছে। মেঘলাকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, গা মুছিয়ে দেওয়া, সব কিছু করছে রাফি। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, যখন নিজের পায়ে দাঁড়াবে সে মেঘলাকেই বিয়ে করবে, কারণ মেঘলার সাথে তার অনেকটা ঘনিষ্ঠতা হয়ে গিয়েছে। মেঘলা শহরে ফিরে এসেছে বেশ কিছুদিন আগে। রাফি বাসায় বলছে ট্যুরে ছিল, আর মেঘলা হোস্টেলে থাকে। তাই নাবিল ছাড়া আর কেউ জানে না যে আকাশ মেঘলা একসাথে ছিল, ভালোভাবেই দিন কাটছিল। কিন্তু একদিন সকালে রাফির ফোন আসলো। রাফি বলল, হ্যাঁ বল মেঘলা। মেঘলা বলল, তাড়াতাড়ি একবার হাসপাতালে আয়। রাফি বলল, কেন, কি হয়েছে? এবার মেঘলা কেঁদে ফেললো। রাফি বলল, কি হয়েছে মেঘলা? মেঘলার কান্নার জন্য কিছু বলতে পারলো না রাফি। ফোন রেখে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। গিয়ে দেখলো মেঘলা বসে বসে কাঁদছে। রাফি গিয়ে বলল, কিরে নেকারানি, আবার কি হলো? তখন মেঘলা বলল, ডাক্তার ম্যাম তোকে ডাকছে, ভিতরে যা ভাইয়া। রাফি বলল, কি এমন করছিস বলতো? আচ্ছা চল গিয়ে দেখি। বলে মেঘলাকে নিয়ে রাফি ডাক্তারের রুমে গেল। রাফি বলল, আসতে পারি? ডাক্তার বলল, হে এসো। রাফি আর মেঘলা ভিতরে গেল। ডাক্তার রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তুমি রাফি? রাফি বলল, জি হ্যাঁ, কিন্তু কেন ম্যাম? ডাক্তার বলল, না মানে তুমি এত ছোট সেটা আমি এক্সপেক্টও করি নাই। মেঘলা তো তোমার ছোটর চেয়েও ছোট, আবার তুমিও ছোট। মেঘলা আমাকে সব বলছিল, এখন বুঝতে পারছি এটা কম বয়সে ভুল ছাড়া কিছুই না, কিন্তু যা হয়েছে খুব খারাপ হয়েছে। রাফি বলল, ভুল মানে কি হয়েছে ম্যাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিরে মেঘলা কিছু না বলে নিচ দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। ডাক্তার বলল, আচ্ছা তুমি গত 1 মাস মেঘলার সাথে ছিলে তাই না? রাফি অনায়াসে স্বীকার করে বলল, হ্যাঁ ছিলাম। কিন্তু ডাক্তার বলল, আসলে মেঘলা কিছুদিন যাবৎ কিছু সমস্যা হয়েছিল, তাই কাল আমার কাছে এসেছিল। আমি ওকে কয়েকটা পরীক্ষা দিয়েছিলাম, এই হলো তার রিপোর্ট। ও প্রেগনেন্ট, রিপোর্ট পজিটিভ এসেছে। রাফি কথাটা শুনে রাফির পায়ের নিচের মাটি সরে গেল। রাফি হতবাক হয়ে গেল। ডাক্তার বলল, তোমরা দুজন অপপ্রাপ্ত বয়স্ক, বিয়ের বয়স তো হয় নাই, তাই তোমাদের কি উপদেশ দেওয়া উচিত আমি জানি না। আমার মনে হয় তোমাদের পরিবারে ব্যাপারটা জানানো উচিত। রাফি কিছু না বলে চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল, আমরা এখন আসি ম্যাম। কথাগুলো বলে রাফি মেঘলাকে নিয়ে যাও তো দূরের কথা, ওর দিকে একবার না তাকিয়ে হন করে হেঁটে বাইরে চলে গেল। মেঘলার বিষয়টা খারাপ লাগলেও কিছু করার নেই, সে চুপচাপ রাফির পিছু যেতে লাগলো। মেঘলা হাসপাতালের বাইরে এসে পিছন থেকে রাফিকে ডাকলো। মেঘলা বলল, ভাইয়া। রাফি দাঁড়ালো। মেঘলা ভয়ে ভয়ে রাফির কাছে গেল, কারণ রাফিকে দেখে বোঝাই যাচ্ছে সে রাগে ফেটে যাচ্ছে। তখন রাফি দাঁতে দাঁত চেপে বলল, বাচ্চাটার বাবা কে? মেঘলা অবাক হয়ে বলল, কি বলছিস? কে মানে? রাফি বলল, পেটে বাচ্চা তো এমনি আসে নাই তাই না? মেঘলা বলল, গত 1 মাস তো আমি তোর সাথেই ছিলাম তাই না? কথাটা বলার সাথে সাথে রাফি সজোরে মেঘলারকে থাপ্পড় বসিয়ে দিল। মেঘলা বলল, কি কই? রাফি বলল, কি বলতে চাচ্ছিস? আমি তোর সাথে কিছু করছি? ডাক্তারের সামনে তোকে ছোট করতে চাইনি, তাই সব চুপচাপ সহ্য করছি।
তার মানে তো এই না যে বাচ্চাটার বাবা আমি। আমি তো তোর সাথে কখনো কিছু করছি বল? আমি তোর মতো খারাপ নই। কার না কার পাপ আমার ঘাড়ে চাপাতে চাইছিস? মেঘলা গালে হাত দিয়ে বলল, আমি হয়তো প্রমাণ দিতে পারবো না, কারণ তুই কখন কিভাবে সুযোগ নিয়েছিস আমি জানি না, কিন্তু এটা তো জানি আমি জ্ঞান থাকা অবস্থায় কারোর সাথে কিছু করিনি। আর আমি এটাও জানি আমি এতদিন তোর সাথেই ছিলাম। তুই হয়তো আমার ঘুমের সুযোগ নিয়েছিস, ডাক্তার তো আমাকে ঘুমের ওষুধ দিয়েছিল তাই না? তুই হয়তো সেই সুযোগটাই নিয়েছিস আর এখন ফেসে গিয়ে অন্য সব ছেলেদের মতো নিজের পাপ ঝেড়ে ফেলতে চাইছিস, তাই তো? রাফি আবারও মেঘলাকে থাপ্পড় মারলো। এবার মেঘলা ছিটকে পড়ে গেল, ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করলো, কিন্তু রাফির সেদিকে কোনো খেয়ালই নেই। তারপর রাফি বলল, এতদিন ভাবতাম তুই পাগলামি করিস, কিন্তু আজ জানলাম তুই আসলে কি। তুই যে এত খারাপ আমার জানা ছিল না। দুশ্চরিত্রা, নষ্ট, বেঈমান একটা মেয়ে তুই। তোর এই পাপী চেহারা দেখাও পাপ। আমি আর কখনো তোর চেহারাটা দেখতে চাই না। লজ্জা থাকলে আর কখনোই আমার সামনে আসবি না। বিদায় হ চোখের সামনে থেকে। ঘৃণা করছে তোকে দেখে। ছিচি, আমার ভাবতেও লজ্জা করছে। তুই আমার পরিবারের একজন বলে রাফি চলে গেল। মেঘলা সেখানে বসে কাঁদতে লাগলো। মেঘলা বলল, আমি পাগল নই যে জানবো না কার সাথে কি করছি। আমি যে কারোর সাথে কিছু করিনি সেটা আমি জানি। তুই এই কয়দিন যে কোনোভাবে সুযোগ নিয়েছিস আমি এটাও জানি। এটা তোর বাচ্চা, কিন্তু নিজের ভবিষ্যতের কথা ভেবে তুই এড়িয়ে যেতে চাইছিস। স্বার্থই কি জীবনে সব কিছু? আমার কথা একবারও ভাবলি না ভাইয়া? এই অবস্থায় আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমাকে এতটা অসহায় করে দিয়ে এভাবে আমার হাতটা ছেড়ে দিতে পারলি তুই? তুই না বলছিলি সমস্ত ঝড় থেকে আমাকে আঁকলে রাখবি? আজ কোথায় গেল সেসব কথা? সবার সামনে আমাকে অপমান করতে একবারও বুকে বাঁধলো না? মেঘলা এমনিতে অসুস্থ, তার উপর রাফি তাকে মেরেছে, তাই সেখানে বসে কাঁদতে লাগলো। মেঘলা উঠে যাওয়ার মতো শক্তি বা ইচ্ছা কোনোটাই তার ছিল না। হঠাৎ কেউ একজন বলল, উঠো, এভাবে রাস্তায় বসে থাকলে মানুষ পাগল বলবে। মেঘলা অবাক হয়ে তাকালো। তারপর মেঘলা বলল, নীর তুমি? নীর বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাকে আর রাফি ভাইকে দেখে বুঝলাম কিছু একটা ঘটেছে। সে যাই ঘটুক আমার জানার দরকার নেই, চলো তোমাকে দিয়ে আসি। তখন মেঘলা বলল, আমার ভালো লাগছে না, তুমি যাও। নীর বলল, চলো তো, মন খারাপ কেন করছো? রাফি যে রাগ সামলাতে পারে না জানোই তো। মেঘলা আর কিছু না বলে নীরের সাথে যেতে লাগলো। নীর হলো মেঘলার ক্লাসমেট। মেঘলা খুব মিশুক প্রকৃতির হওয়ার ক্লাসের সবাই মেঘলাকে পছন্দ করে, নীর একটু বেশি পছন্দ করে। নীর মেঘলাকে হোস্টেলে দিয়ে চলে গেল। 2 দিন হয়ে গেছে রাফি মেঘলাকে ফোন করেনি, মেঘলাও করেনি। রাফির মন খুব খারাপ। এই 2 দিন কারোর সাথে কোনো কথা বলেনি, বাইরেও যায়নি, সারাদিন নিজের ঘরবন্দি হয়ে আছে। রাফি হাব ভাব দেখে নাবিল বুঝলো কিছু একটা ঘটেছে, তাই রাফির ঘরে আসলো। নাবিল বলল, একটু কথা বলা যাবে? রাফি বলল, না, কি হয়েছে, কি ঘটেছে সেটা আমি কাউকে বলতে পারবো না, তাই তুই প্রশ্ন করে আমাকে বিব্রস্ত করিস না। তুই জানিস তুই প্রশ্ন করলে আমি মিথ্যা কথা বলতে পারবো না। নাবিল বলল, সমস্যার কথা না বললে সমাধান হবে কি করে? রাফির চোখের কোণায় জল জমছে। নাবিল তা স্পষ্ট দেখতে পেল। নাবিল বলল, কোনো বড়সড় গন্ডগোল হয়নি তো? রাফি বলল, মেঘলা আমার সাথে এমন কেন করলো? কি করিনি আমি ওর জন্য? তবুও কেন আমার বিশ্বাস এভাবে ভেঙে দিল? নাবিল বলল, কি করছে সেটা তো বল। রাফি বলল, কাউকে বলবি না তো? নাবিল বলল, না, বলবো না। তখন রাফি বলল, মেঘলা প্রেগনেন্ট। নাবিল বলল, হোয়াট? কি সব আবল তাবল বলছিস? রাফি বলল, হ্যাঁ, এটাই সত্যি, টেবিলের উপর রিপোর্ট আছে, চাইলে দেখতে পারিস। তখন নাবিল বলল, আমি এটা বিশ্বাস করি না। মেঘলা দুষ্ট কিন্তু খারাপ না রাফি। রাফি বলল, আমিও বিশ্বাস করতে চাইনি, কিন্তু যা ঘটেছে সেটা কি করে বদলাবো? নাবিল বলল, তুই মেঘলাকে জিজ্ঞাসা করিসনি বাচ্চার বাবাকে? রাফি বলল, করছিলাম, বলেনি বাচ্চার বাবাটাকে। বাচ্চার বাবা নাকি আমার? বাচ্চাটা নাকি আমার? নাবিল বলল, তোর সাথে কি ওর তেমন কোনো সম্পর্ক হয়েছে? রাফির প্রশ্ন উঠে না, আমাদের মাথায় কি সমস্যা আছে নাকি? যে ক্লাস 9-এ পড়ে একটা মেয়ের সাথে, তাও যে কিনা আমার বোন। নাবিল বলল, মেঘলা এখন কোথায়? রাফি বলল, জানি না, সেই দিন মেরে চলে এসেছিলাম, আর খোঁজ নেইনি। নাবিল বলল, ছি রাফি, এটা কি করলি? বাচ্চাটা জারি হোক। মেঘলাকে তো তুই ভালোবাসিস, ও কতটা অসহায় অবস্থায় আছে তোর বোঝা উচিত ছিল, ওকে ভরসা দেওয়া উচিত ছিল তোর।
তখন রাফি বলল তোর সাথে যদি এটা ঘটতো তাহলে বুঝতে কেমন লাগে। নাবিল বলল আচ্ছা ধর বুঝলাম, এখন তুই বল মেঘলাকে ছাড়া তুই থাকতে পারবি? রাফি বলল মানে? নাবিল বলল মানেটা তো সহজ, মেঘলা তোকে বাচ্চাটার দায়িত্ব নিতে বলছিল, আমিও তো বলবো সেটা তোর জন্য ভালো ছিল। রাফি বলল মানে বুঝলাম না। নাবিল বলল তোর কি মানে হয় বাচ্চাটা যার সে যদি জানতে পারে সে অধিকার করে মুখ ফিরিয়ে চলে যাবে? কখনোই না, কারণ মেঘলা দেখতে সুন্দরী, তার চেয়ে বড় কথা বড়লোক বাবার একমাত্র মেয়ে, ওকে বিয়ে করতে চাইবে না এমন ছেলে খুবই কম আছে। পারবি তো চোখের সামনে মেঘলাকে অন্য কারো হয়ে যেতে দেখতে? রাফি বলল না কিছুতেই না, মেঘলা শুধু আমার। নাবিল বলল কিন্তু ওর বাচ্চাটা তোর হতে পারে না তাই তো? রাফি বলল আমি বাচ্চাটার দায়িত্ব নিতে রাজি আছি, আমি মেঘলাকে ছাড়া থাকতে পারবো না। তখন নাবিল বলল এটা আমাকে না না বলে মেঘলাকে কি বল, পাগল কোথাকার। আর কাউকে জানানোর দরকার নেই, সবাই জানবে এটা তোর বাচ্চা, ঠিক আছে? রাফি বলল আমি সব সামলাতে পারবো তো? নাবিল বলল পারবি, তুই একা কেন আসিস, আমি তো আসি, ভয় পাস না। রাফি বলল রাফি আর নাবিল যখন কথা বলছিল তখন মিলি ওদের ডাকতে লাগলো। তখন নাবিল বলল ওর আবার কি হলো? রাফি বলল চল গিয়ে দেখি, আমি মেঘলার কাছে যাব, যাওয়ার সময় দেখে যাব কি হয়েছে, এভাবে ডাকছে কেন। রাফি আর নাবিল দুজনেই গেল, গিয়ে দেখলো নিচে সবাই বসে আছে, সবার মুখে হাসি, কিছু একটা নিয়ে সবাই খুব মজা করছে। নাবিল বলল কি হয়েছে তোমরা সবাই এখানে? নেহা বলল আরে ভাইয়া যা প্যাকিং কর, আমরা বিকালেই যাচ্ছি। নাবিল বলল কোথায় যাচ্ছি? মিলি বলল ওমা তোরা জানিস না মেঘলার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকাল এঙ্গেজমেন্ট। মিলির কথা শুনে রাফির বুকটা যেন তীরের মতো আঘাত করলো। নাবিল বলল মানে কি, এর মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল? ছোট মা বলল আরে এটা তো ওই বিয়েটাই মেঘলার বাবার বিজনেস পার্টনারের ছেলের সাথে ঠিক হয়েছিল, সেবার বলছিল না বিয়ে পড়িয়ে রাখবে, 18 বছর পূর্ণ হলে তুলে নেবে। মেঘলা রাজি ছিল না তাই বিয়েটা হয়নি। এখন নিশ্চয়ই মেয়েটার মাথা চিবিয়ে খেয়েছে, বিয়ে তো নয়, সবটাই বিজনেস ডিল। যত সব, মেঘলার বাবা টাকা ছাড়া কিছুই বুঝলো না কখনো। রাফির মেজাজ আরো খারাপ হয়ে গেল, সাথে সাথে নিজের ঘরে গেল আর মেঘলার মাকে ফোন দিল। মেঘলার মা বলল হ্যাঁ বাবু বল। আর হ্যাঁ তুই এখনো আসলি না যে? মেঘলা তোকে ছাড়া চলতে পারে না জানিস না, আর ওর বিয়েতে তুই নেই এটা কোনো কথা? রাফি গম্ভীর গলায় বলল মেঘলা আমাকে ছাড়া থাকতে পারে না, এটা যেন ওকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছ। মেঘলার মা বলল আমার কি দোষ, আমি তো মেঘলাকে বারবার জিজ্ঞাসা করলাম তোর সাথে কোনো সম্পর্ক আছে নাকি, ও তো তখন আমাকে কিছুই বললো না। তারপর রাফি বলল ওর বিয়ের শখ আমি মিটাবো। তখন মেঘলার মা বলল বাবু শান্ত হ, বাবা ঝামেলা করিস না, মেঘলার বাবা কেমন তা জানিস, সব আত্মীয়দের দাওয়াত দেওয়া শেষ, তুই এখন কিছু করলে সমাজে মুখ দেখাবো কি করে। রাফি কিছু না বলে ফোনটা কেটে দিল। মেঘলার মা বলল এত মহা ঝামেলা হয়ে গেল, এখন কি করব? মেঘলার মা মেঘলার কাছে গেলেন। তখন মেঘলা বলল কিছু বলবে? মেঘলার মা বলল তুই তো এই বিয়েতে রাজি ছিলি না, হঠাৎ রাজি হলি কেন, সত্যি করে বলতো। মেঘলা বলল রাজি ছিলাম না, এখন হয়েছি, তাতে কি হয়েছে? মেঘলার মা বলল কিছু হয়নি, তবে মনে হয় হবে, আমার তো মনে হচ্ছে রাফি তোর বিয়ে হতে দিবে না বলল। তখন মেঘলা বলল ও নিজেকে কিভাবে হ্যাঁ, ওকে আমি ভয় পাই, দেখি ও কিভাবে বিয়ে ভাঙতে পারে। মেঘলার মা বলল আমি কিছু জানি না, রাফি যেভাবেই হোক থামাও, আমি কোনো গন্ডগোল দেখতে চাই না, তোমার বাবা এসব মানবে না কিন্তু বলে দিলাম। মেঘলা বলল তোমার ভাইপো একটা সাইকো, ওকে গিয়ে তুমি থামাও, আমি বিয়ে করব এটাই ফাইনাল। মেঘলার মা চলে যাওয়ার পরই মেঘলার ফোন বেজে উঠলো। তখন মেঘলার আগে গজগজ করে বলল ফোন করছিস কেন? রাফি বলল তোর নাকি বিয়ে? মেঘলা বলল হ্যাঁ। তখন রাফি চেঁচিয়ে উঠলো। রাফি বলল তোর সাহস কি করে হয় অন্য কারোর সাথে বিয়েতে রাজি হওয়া? মেঘলা বলল মানে কি? রাফি বলল কার বাচ্চা কার ঘাড়ে চাপাচ্ছিস? মেঘলা বলল একটাও বাজে কথা বলবি না, আর সেটা তোর বোঝার দরকার নেই, যার সাথে বিয়ে হচ্ছে সে বুঝবে, তোর এত জলে কেন? তখন রাফি বলল তুই শুধু আর কারো না, বুঝলি, তুই শুধু আমার, আমি শুধু তোকে বিয়ে করব। মেঘলা বলল আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। রাফি বলল তাই নাকি? ছেলেটা কি আমার চেয়ে সুন্দর নাকি দেখতে? খুব শখ হয়েছে বিয়ে করার, আচ্ছা দেখ এবার কি হয়। মেঘলা বলল কোনো রকম গন্ডগোল করবি না বলে দিলাম, ভাইয়ের মতো থাকবি, বিয়েতে আসবি, খাবি দাবি, চলে যাবি। রাফি বলল তা তো অবশ্যই, অপেক্ষা কর, আমি আসছি, এসে তোকে এত ছোট ছোট করে পিস করব যে তোর বাবা মাও চিনবে না। তখন মেঘলা বলল তোকে আমি ভয় পাই নাকি? রাফি বলল
কোনোদিন তো আসল রূপ দেখায়নি, ভয় পাবি কি করে, কিন্তু এবার দেখবি। মেঘলা রাফির কথায় কোনো গুরুত্ব দেয়নি, কারণ সে জানে রাফি কিছুই করবে না। রাফির বাসার সবাই বিকালের মধ্যে মেঘলার বাসায় চলে গেল, শুধু রাফি গেল না। আজ মেঘলার বিয়ে, মেঘলা বেশ হাসি খুশি সাজগোজ করছে নিজের মতো করে, এঙ্গেজমেন্ট বলে কথা। সারাদিন কোনো গন্ডগোল হয়নি, এই জন্য মেঘলার মাও রাফির ব্যাপারটা ভুলে গেল। সন্ধ্যার দিক বরপক্ষ আসলো, সব আত্মীয়, এঙ্গেজমেন্ট সকল প্রস্তুতি সম্পূর্ণ। তখনই অনেকগুলো বাইক একসাথে গেটের সামনে এসে থামলো। অনেকগুলো ছেলেও এসে বাসায় ঢুকতে লাগলো। সবার সামনে আছে রাফি। রাফি খুব শান্তভাবে পকেটে হাত রেখে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে আসছে। দেখে মনে হচ্ছে তার চেয়ে ভদ্র ছেলে পৃথিবীতে আর একটাও নেই। কিন্তু তার সাথে ছেলেগুলো দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা মারামারি করতে এসেছে। রাফিকে আসতে দেখে মেঘলার বাবা এগিয়ে গেলেন, কারণ তিনি বেশ বুঝতে পেরেছেন রাফি ঝামেলা করতে এসেছে। মেঘলার বাবা রাফিকে বলল, বাসা ভর্তি লোকজন, তোমার কিছু বলার থাকলে পরে বলো। রাফি গলা নিচু করে খুব ভদ্রতার সাথে বলল, আমার কিছু বলার নেই আঙ্কেল, আমার জিনিস আমাকে দিয়ে দিন, আমি চলে যাই, কোনো ঝামেলা করব না, কথা দিলাম। মেঘলার বাবা বলল, মানে কি? তখন রাফি বলল, আমি বেশিক্ষণ শান্ত থাকতে পারি না আঙ্কেল, এই একটাই সমস্যা আমার। আমি ভদ্রভাবে তো বললাম, শুনলেন না, এবার সামনে থেকে সরুন আঙ্কেল, বুঝতেই পারছেন আজ আমি কারো কথাই শুনবো না। মেঘলাকে আমি নিতে এসেছি, পৃথিবীর কোনো শক্তি নেই আজ ওকে আমার কাছ থেকে সরাতে পারবে না, তাই অযথা ঝামেলা বাড়িয়ে কি লাভ, সরুন প্লিজ। রাফির বাবা কিছু বলতে যাবে, তখনই অন্য একটা ছেলে বলে উঠলো, উফ আঙ্কেল, আপনিও না কিছুই বোঝেন না, দেখে কি মনে হচ্ছে আমরা এখানে দাওয়াত খেতে এসেছি? আমরা যেখানে যাই কাজ শেষ করে ফিরি, আপনার সাধ্য নেই আমাদের আটকানোর, তাই চুপ থাকুন। বলেই মেঘলার বাবার দিকে বন্দুক তাক করলো দুজন। সাথে সাথে বিয়ে বাড়ি থমথমে পরিবেশে সৃষ্টি হলো। রাফি এবার মেঘলার কাছে গেল, তারপর মেঘলা থুনথুনিয়ে হাত দিয়ে মুখ উঁচু করে বলল, বাহ কি সুন্দর সেজেছিস রে মেঘলা, দেখি বাপের লিপস্টিকও পরেছিস, তাও আবার লাল রঙের। রাফি এবার মেঘলার হাত টেনে বলল, মেহেদিও পরেছিস নাকি? দেখি, বাহ সাহস তো ভালোই হয়েছে দেখতে পাচ্ছি, তবে এটা বুঝলাম না, সেজে গুজে ঢং করার অধিকার কে দিল তোকে? একবার বুক কাঁপলো না? রাফির কথা বলার ধরন দেখে মেঘলার পরাণ পাখি উড়ে গেল, কারণ রাফি সাধারণত এভাবে কথা বলে না, আর মেয়েদের গায়ে হাত একবারেই দেয় না, তাও এত লোকের সামনে। এদিকে রাফির ভয় না পেলেও আজ রাফি অন্য এক রূপ দেখে মেঘলা ভয় করছে। মেঘলা কি বলবে বুঝতে পারছে না। রাফিকে শান্ত করার জন্য মেঘলা ভয়ে ভয়ে বলল, বস না ভাইয়া। তখন রাফি বলল, হ্যাঁ বসতে তো পারতামই, কিন্তু হাতে যে একদম সময় নেই, অনেক কাজ বাকি, চল তোকে এখন আমার সাথে যেতে হবে। মেঘলা বলল, আমার তো আজ বিয়ে ভাইয়া, আমি কি করে যাব? কথা শেষ হওয়ার আগেই রাফি সজোরে মেঘলার গালে থাপ্পড় বসিয়ে দিল। মেঘলা ছিটকে গিয়ে নিচে পড়লো। রাফি গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুললো। রাফি বলল, আজ তোর কি জানি, আবার বল, শুনতে পাইনি। রাফি দাঁতে দাঁত চেপে বলল, আমাকে না জানিয়ে তুই বিয়ের পিঁড়িতে বসছিস, এত সাহস কই পেলি? আচ্ছা চল, তোর বিয়ে করার শখ আমি মিটিয়ে দিচ্ছি। এই বলে মেঘলাকে টানতে লাগলো রাফি। মেঘলা বলল, তুই আমার কাজিন হয়ে এমন ভিলেনের মতো আচরণ কি করে করতাছিস ভাইয়া? রাফি বলল, মুখ দিয়ে আরেকটা শব্দ বের হলে এখানেই মেরে পুঁতে রেখে দিব। মেঘলার মা, রাফির বাবা মা সহ বাসার সবাই হতবাক। মেঘলার মা বলল, বাবুনি তুই এসব কি করছিস? তখন রাফি বলল, আদরও ডেকো না আমাকে, ডাকনি মনি, তোমরা যে আমাকে কতটা ভালোবাসো সেটা আমার দেখা হয়ে গেছে, কি করে পারলে মেঘলার বিয়ে ঠিক করতে? একবার আমার কথা মনে পড়লো না? মেঘলা বলল, ভাইয়া। রাফি বলল, চুপ, একদম চুপ, এতদিন জানতাম তুই আমাকে ভালোবাসিস, আজ তুই প্রমাণ দিলি তুই শুধু মুখেই বলিস, আসলে আমার জন্য তোর মনে কোনো জায়গা নেই, তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না, কিন্তু নিজের হাতে গড়ে তুলছি তো, তাই তোকে অন্য কারো হতে দিতে পারবো না, তাই তোকে নিয়ে যাচ্ছি। তাই বলে ভাবিস না, তোকে আমি ভালো রাখবো, পৃথিবীর যত ধরনের শাস্তি আছে তুই পাবি। আজ থেকে ভুলে যাস পুরনো রাফিকে, আগের রাফি তোকে আগলে রাখতো, আর এই রাফি রাখবে, তবে আগের মতো না, তোর ইচ্ছায় চলতো, আগের রাফি তোর ইচ্ছায় চলতো, এবার তুই চলবি রাফির ইচ্ছায়। আমার কথার বাইরে এক পা রাখলে একটা হাড়ও আস্ত রাখবো না।
চল এবার বলে মেঘলার চুল ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল রাফি। রাফির সাথে ছেলেদের প্রত্যেকের হাতে গান ছিল, তাই কেউ কিছু বলার সাহস পেল না। রাফি মেঘলাকে নিয়ে নিজের বাসায় গেল। মেঘলা বলল, আমার লাগছে রে ভাইয়া স্যার। রাফি আরো জোরে চুল টেনে ধরলো আর বলল, ন্যাকামি আমার সাথে চলবে না। কি মনে করছিস সব ভুলে গেছি? না, কিছুই ভুলিনি। আর তোকে কখনো মাটিতে পা রাখতে দেইনি। তোর পায়ে ময়লা লেগে যাবে বলে সবসময় ছায়া হয়ে পাশে থাকতাম। একটা প্রজাপতির মতো করে যত্ন করে রেখেছিলাম তোকে, যাকে বেশি হালকা করে ধরে রাখলে উড়ে যাবে, আবার বেশি জোরে ধরে রাখলে মরে যাবে। এতটাই সাবধানের সাথে রাখতাম তোকে। তোর জন্য রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর গোছানো সব করেছি। হাজারটা ছেলের সাথে মারামারি করছি। জীবনে যা যা একবার শুধু মুখ দিয়ে চেয়েছিস তোর পায়ের কাছে এনে দিয়েছি। বিশ্বাস হচ্ছে না তাই না? তারা দেখাচ্ছি বলে সেদিনের পছন্দ করা ড্রেসটা, লেকের শাপলা, সেদিনের আইসক্রিম প্যাকেট সহ হাজারটা ছোট ছোট জিনিস দেখালো, যেগুলো বিভিন্ন সময় মেঘলা পছন্দ করছিল। আমার এত ভালোবাসার বিনিময়ে তুই আমাকে কি দিয়েছিস মেঘলা? অন্য কারোর বাচ্চা আর বিয়ের দাওয়াত, তাই না? আমার ভালোবাসাকে তুই পায়ে ঠেলে দিয়েছিস মেঘলা। আমি এই সব কিছুর হিসাব নিব। আজ থেকে তোর জীবনে নতুন অধ্যায় শুরু হলো। জীবন কতটা ভয়াবহ তুই আজ থেকে বুঝবি। এতদিন ন্যাকামি করে চোখের জল ফেলছিস, এবার সত্যিকারের চোখের জল ফেলবি, কিন্তু সেটা মুছিয়ে দেওয়ার জন্য রাফি আর আসবে না। মেঘলা কি বলবে বুঝতে পারছে না, শুধু রাফির দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তখন মেঘলা বলল, আমি চলে যাব। রাফি বলল, কোথায়? মেঘলা বলল, বাসায়। রাফি বলল, তাই নাকি? ঠিক আছে, যা দেখি। দরজা তো খোলাই আছে। মেঘলা যেই যেতে নিল রাফি মেঘলাকে একটানে বিছানায় ফেলে দিল। তখন রাফি বলল, এখন আমাকে মানুষ মনে হচ্ছে না, তাই না? মেঘলা বলল, তুই আমাকে মারতে পারিস ভাইয়া? রাফি বলল, মারের দেখছিস কি, আরো কত দেখবি? এবার ভালোই বল বাচ্চাটা কার? মেঘলা বলল, বলবো না। রাফি বলল, তাই নাকি? আচ্ছা বেশ, আমিও দেখি না বলে কতক্ষণ থাকতে পারিস। বলতে বলতে রাফি নিজের জিন্স থেকে বেল্ট খুলে বলল, লাস্টবার জিজ্ঞাসা করছি। তখনও মেঘলা মুখ ভিচকে দিয়ে তাসিকার সাথে বলল, জানি না। বলার সাথে সাথে রাফি বেল্ট দিয়ে মেঘলার গায়ে আঘাত করলো। মেঘলা এর আগে এমন মার কখনো খায়নি। মেঘলার ফর্সা শরীর বেলের দাগ বসে গেল। মেঘলা চিৎকার করে কেঁদে উঠল। তখন রাফি বলল, কেঁদে লাভ নেই, যেটা জিজ্ঞাসা করলাম সেটা বল। যতক্ষণ না বলবি ততক্ষণ মারবো বলেই যেই আবার মারতে গেল মেঘলা ভয়ে দু চোখ বন্ধ করে নিল। তারপর হাত দিয়ে মুখ ঢেকে বলল, মারিস না প্লিজ। রাফি বলল, এসব বলে লাভ নেই, যা জিজ্ঞাসা করলাম সেটা বল। বলেই রাফি আবারও মারল। মেঘলা ব্যথায় কুকিয়ে উঠল। রাফি এবার একের পর এক মেরেই চলছে। মেঘলা মারের জন্য কিছু বলার সুযোগ পাচ্ছে না। কিছুক্ষণ পর মেঘলা কান্না জড়িত কণ্ঠে স্পষ্টভাবে বলে উঠল, আর মারিস না ভাইয়া, আমার পেটে কোনো বাচ্চা নেই। রাফি মার থামিয়ে বলল, কি বললি? মেঘলা কেঁদে কেঁদে বলল, আমি প্রেগনেন্ট নই। রাফি বলল, মানে কি? মেঘলা বলল, ওটা আমার রিপোর্ট ছিল না, অন্য এক মেঘলার রিপোর্ট ছিল। ডাক্তার ভুলে আমাকে দিয়ে দিয়েছিল। পরে ডাক্তার আমাকে ফোন করে সব কিছু বলছে। তখন রাফি বলল, কি বলছিস? মেঘলা বলল, হ্যাঁ এটাই সত্যি। রাফি বলল, আমাকে বললি না কেন? তখন মেঘলা বলল, কেন বলবো? যে আমাকে বিশ্বাসই করে না তাকে জোর করে কেন বিশ্বাস করাতে যাব? রাফি বলল, আচ্ছা সে না হয় নাই বললে, কিন্তু বিয়েটা কেন করতে যাচ্ছিলি? মেঘলা বলল, তোকে কষ্ট দেওয়ার জন্য। তুই আমাকে কিভাবে অবিশ্বাস করলি? আমি একটু ফাজলামি করি, তার জন্য তুই আমাকে নষ্ট বলতে পারলি? রাফি বলল, আমাকে কষ্ট দিবি ভালো কথা, কিন্তু এতক্ষণ যে মারলাম তখন বললি না কেন? তোর এই ফালতু জিদগুলো খুবই খারাপ মেঘলা। তুইও তো আমাকে বলছিলি আমি নাকি সুযোগ নিয়েছি, যে আমি মেয়েদের দিকে কোনোদিন চোখ তুলে পর্যন্ত তাকাই না। তুই কিনা বললি আমি নাকি তোর ঘুমে সুযোগ নিয়েছি। তোকে আমি ওই চোখে কখনো দেখিও নি, তবুও তুই আমার ক্যারেক্টার নিয়ে কথা বললি, আমার রাগ হবে না? রাফি আবারও বলল, আজ ওই ডাক্তারকে তো আমি দেখে নিব, আগে তোর হিসাবটা মিটাবো, তারপর ওর খবর আছে। মেঘলা বলল, আমার আবার কিসের হিসাব? রাফি বলল, আমাকে কষ্ট দিবি ভালো কথা, তাই বলো বিয়ে? মেঘলা বলল, বিয়ে কোথায়? এটা তো এঙ্গেজমেন্ট ছিল। রাফি বলল, আমি বাইরে কি করে বেড়াই এটা এতদিন কেউ জানতো না, কিন্তু আজ তোর জন্য সবাই সব কিছু জেনে গেল। তুইও শুধু এতগুলো মার খেলি। আমাকে সব আগে বললে এসব কিছুই হতো না। মেঘলা বলল, তুই যে এত হারামি সেটা সবাই জেনেছে, ভালো হয়েছে।
তখন রাফি বলল, একদম বাজে কথা বলবি না, দেখ তো হাত পুরো দাগ পড়ে গেছে, উফ আর ভালো লাগে না। রাফি গিয়ে বরফ এনে মেঘলার হাতে লাগাতে লাগলো। তখন মেঘলা বলল, ফালতু দরদ তোর কাছেই রাখ, আমার লাগবে না। তখন রাফি বলল, নতুন করে মার খাস না, আমার যে মায়া দয়া নেই সেটা তো দেখলি। রাফি আর মেঘলা কথা বলছিল, ঠিক তখনই সবাই বাসায় আসলো। মেঘলার বাবা মাও এসেছেন। তখন মেঘলার বাবা বলল, গুন্ডা কোথায়? সি সি সি, আপনাদের তো লজ্জা হওয়া উচিত, একমাত্র ছেলে সেটাও কিনা গুন্ডা, আর আপনারা তা জানেনই না কেমন পরিবার আপনাদের। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। রাফির মা বলল, একদম বাজে কথা বলবেন না, আমার ছেলে গুন্ডা নয়, বরং আপনারা আপনাদের মেয়েটাকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছেন। এভাবে একটা মেয়ে ছেলের সাথে মিশলে ছেলে তো পাগল হবেই। মেঘলা সারাদিন যেভাবে রাফির সাথে লেপ্টে থাকে, তাতে রাফির জায়গায় যে কোনো ছেলে থাকলেই দুর্বল হয়ে পড়বে। মেঘলার বাবা বলল, তাই নাকি? তা কি করে আপনাদের রাজপুত্র যে তার পিছনে আমাদের মেয়েকে লাগিয়ে দিব? রাফি আর মেঘলা সবই শুনতে পাচ্ছে। তখন রাফি বলল, এই সব কিছু তোর জন্য হলো। মেঘলা বলল, মোটেও না, সব তোর জন্য হয়েছে, তুই আমাকে অপমান না করলে এসব কিছুই হতো না। রাফি বলল, আচ্ছা ভুল জারি হোক, চল নিচে গিয়ে ব্যাপারটা মিটাতে হবে, আমি ক্ষমা চেয়ে নিব, আমি তোকে মেরেছি এটা বলিস না প্লিজ। তখন রাফি মেঘলা নিচে চলে গেল। রাফি বলল, আমি দুঃখিত আঙ্কেল, এমনটা করা আমার ঠিক হয়নি, আসলে রাগ উঠে গিয়েছিল। মেঘলার বাবা বলল, এই চুপ, একদম চুপ, তোমার এই দুঃখিত শব্দ দিয়ে আমি কি করব? তোমার জন্য আমার কত বড় ডিল ক্যান্সেল হলো তোমার কোনো ধারণা আছে? মিস্টার রহমান তো মনে হয় আমার সাথে সব ডিলই ক্যান্সেল করে দিবে। রাফি ধারণা ছিল সবার সামনে বিয়েটা ভেঙে গেছে বলে মেঘলার বাবা সম্মানহানি হয়েছে, তাই রাগ করেছেন। কিন্তু ডিলের কথা শুনে রাফির মেজাজ খারাপ হয়ে গেল। রাফি রেগে গিয়ে বলল, কেমন বাবা আপনি? বিজনেসের জন্য নিজের মেয়েকে ব্যবহার করেন, লজ্জা করে না? মেঘলার বাবা বলল, বিজনেসের কি বোঝো তুমি? আগে আমার জায়গায় নিজেকে এনে তারপর বড় বড় কথা বলো। রাফি বলল, আপনার বিজনেস আপনি করুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, আঙ্কেল মেঘলার কোনো পণ্য নয় যা আপনি নিজের স্বার্থের জন্য ব্যবহার করবেন। তখন মেঘলার বাবা বলল, এখন তোমার কাছ থেকে আমার পারমিশন নিতে হবে, আমি কি করব আর কি করব না? রাফি বলল, হ্যাঁ, মেঘলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে আমার কাছ থেকে পারমিশন তো নিতেই হবে। আমি বেঁচে থাকতে মেঘলাকে আমার কাছ থেকে কেউ সরাতে পারবো না, এমনকি ও নিজে চাইলেও না। মেঘলা এবার ফিস ফিস করে রাফির কানে কানে বলল, ভাইয়া কি করছিস এসব? আব্বু এসব মেনে দিবে না, চুপ কর। মেঘলার বাবা বলল, ছি ছি, এটা কোনো পরিবার? কথাবার্তার কি ধরন? রাফির বাবা বলল, ও খারাপ কি বলছে? টাকার জন্য এতটুক মেয়েকে বিয়ে দিতে চান, আপনার লজ্জা করে না? ছোট মা বলল, একদম হক কথা, রাফি কোনো ভুল করেনি, টাকা করে আপনি পাগল হয়ে গিয়েছেন। মেঘলার বাবা বলল, সবই হলো পরিবারের শিক্ষা, যেমন গার্জিয়ান তেমনই তো হবে বাচ্চারা। দেখলে নীলু, তোমার পরিবার আমাকে কিভাবে অপমান করছে, এই গুন্ডার পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, চলো এখান থেকে। রাফির মা বলল, হ্যাঁ যান, এই পাগলিটার হাত থেকে রেহাই দিন আমার ছেলেটাকে। মেঘলার বাবা মেঘলার হাত ধরে নিয়ে যাওয়ার জন্য উদ্যুত হলেন। সাথে সাথেই রাফি মেঘলার অন্য হাত ধরে বলল, এতই সহজ নাকি? আপনার সম্পর্ক রাখতে ইচ্ছা না হলে রাখবেন না, মনি আর মেঘলার সাথে আমাদের সম্পর্ক থাকবে। মেঘলার মা বলল, তোমরা শান্ত হও, কি করছো এসব? মেঘলার বাবা বলল, আমাকে কেন বলছো? এই গুন্ডাটাকে ঠিক হতে বলো। মেঘলার মা বলল, বাবুনি ছোট মানুষ, তাই বলে তুমিও পাগলামি করবে? মেঘলার বাবা বলল, আমার বোঝা উচিত ছিল, তুমিও তো এই গুন্ডার পরিবারের একজন, তবে আজ তোমার সিদ্ধান্ত নিতে হবে, এই পরিবার অথবা আমার পরিবার। এবার সিদ্ধান্ত তোমার, আমি কিছুতেই এই পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখবো না। মেঘলা বুঝতে পারলো তার বাবা কারো কথা শুনবে না, তাই রাফিকে ইশারা করলো হাতটা ছেড়ে দিতে। রাফিও ছেড়ে দিল। মেঘলাকে নিয়ে তার বাবা চলে গেল, মেঘলার মাও চলে গেলেন। মিস্টার রহমান খানের ছেলে নীরব খানের সাথে আজ মেঘলার বিয়ে হওয়ার কথা ছিল। নীরব ছোট থেকে বিদেশে বড় হয়েছে, কিছুদিন আগেই দেশে ফিরেছে। বয়স 19, নীরবের পড়াশোনা এখনো শেষ হয়নি। নীরব আর রাফি সমবয়সী, পড়াশোনা সেম ব্যাচ। রাফি এবার HSC দিয়েছিল, খুব ভালো রেজাল্ট করছে, আর নীরব বিদেশে A লেভেল দিয়ে ডিগ্রি নিয়ে ফিরেছে, কারণ নীরবের বাবা চান নীরব এবার তার ব্যবসা বুঝে নিক, তাই নীরবকে দেশে নিয়ে এসেছে।
এখানেই কোনো ভালো ভার্সিটিতে ভর্তি করার পাশাপাশি অফিস করবে। মেঘলা বা নীরব কারোরই বিয়ের বয়স হয়নি। কথা ছিল এঙ্গেজমেন্ট পরিয়ে রাখা হবে, বিয়ে হবে আরও কয়েক বছর পর। মূলত মেঘলার বাবাও নীরবের বাবা তাদের পার্টনারশিপ মজবুত করার জন্য এই সম্পর্ক করতে চেয়েছিলেন। নীরবের বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু বাবা মার কথা রাজি হয়েছিল। নীরব মেঘলাকে আগে কখনোই দেখিনি, আর মেঘলাও তো বিয়ে করার ইচ্ছা ছিল না, তাই দেখার প্রয়োজন মনে করেনি। দুজন কেউ কাউকে চিনে না। এঙ্গেজমেন্ট হওয়ার আগে দূর থেকে একে অপরকে দেখেছিল, কথা বলার সুযোগ হয়নি। তার আগেই রাফি এসে সব উলটপালট করে দিয়েছিল। বিয়েটা ভেঙে যাওয়ায় নীরবের খুব অপমান বোধ হয়েছে। সে বাসায় ফিরে এসেই সোশ্যাল মিডিয়ায় মেঘলার আইডি খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। নীরব ভাবছে এতটুকু একটা মেয়ে, তার আবার বয়ফ্রেন্ডও আছে। বয়ফ্রেন্ড ছিল ভালো কথা, অনুষ্ঠানের আগে কেন বললো না? আমাকে এভাবে অপমান করার ফল তো তোমাকে ভোগ করতেই হবে ডেয়ার। বিয়ে তো আমি তোমাকেই করব, দেখি কে আটকাতে পারে। নীরব মেঘলার আইডি থেকে রাফির আইডি খুঁজে বের করলো। নীরব ভাবছে গেম শুরু করার আগে দেখতে হবে প্রতিপক্ষ কতটা শক্তিশালী। নীরব রাফির আইডি ঢুকলো আর অবাক হয়ে দেখলো খুবই সাদামাটা আইডি। রাফির কোনো রকম আগলা ভাবের কোনো ছবি নেই, যা আছে সব ফর্মাল ছবি, আর বেশি পোস্ট করা হয় না আইডিতে। নীরব এটা থেকে খুব খুশি হলো। নীরব ভাবলো তাহলে কালকে সব ফাপড় ছিল, এই ছেলের কোনো পাওয়ারই নেই, হয়তো অন্যদের ভাড়া করে এনেছিল। একে তো আমি এক তুড়িতেই উড়িয়ে দিব, তোমাকে আমার হাত থেকে বাঁচাতে কেউ পারবে না মিস মেঘলা। নীরব রাফির অ্যাড্রেস আর ডিটেলস জানার জন্য প্রোফাইল দেখছিল, তখন দেখলো রাফির সাথে তার বেশ অনেকগুলো মিউচুয়াল ফ্রেন্ড আছে। নীরব সাথে একজনকে নক দিল, আর রাফির একটা ছবি পাঠিয়ে রাফির ব্যাপারে জানতে চাইলো। তখন ছেলেটি বলল এটা তো রাফি। নীরব বলল বাসা কি এখানেই? ছেলেটি বলল না, ওর বাসা এখান থেকে কিছুটা দূরে, তবে প্রায় এখানে আসে। ওর ফুপুর বাসা এখানে, একটা বোন আছে, খুব আদর করে মেয়েটিকে, সেজন্যই আসে। নীরব বলল তুই ওকে কিভাবে চিনিস? ছেলেটি বলল ওকে চিনে না, এমন কেউ আছে নাকি প্রচুর মারামারি করে, বলতে পারিস ডন। নাবিল বলল কি বলছিস? আইডি দেখলে তো গোবাচড়ার মতো লাগে। ছেলেটি বলল এটাই ওর স্টাইল, দেখ এই গোবেচারার পিক, কত কমেন্ট। কেউ ভাই ছাড়া কথা বলে না, বড় ছোট সবাই ওকে ভাই বলে। আর ও এতই মডি যে কারো কমেন্টেরই রিপ্লাই পর্যন্ত দেয় না। ও খুব চুপচাপ থাকে, মাঝে মাঝে দুই একটা কথা বলে। এলাকার নেতারাও ওর সামনে কথা বলতে ভয় পায়। রাজনীতিতে আসার জন্য অনেকে অনেক রিকোয়েস্ট করছে, ও আসেনি। তবে প্রয়োজনীয় বিভিন্ন প্রোগ্রামে নেতারা ওকে হায়ার করে নিয়ে আসে। শো আপ করার জন্য একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, সেই থেকে পরিচয়। নীরব এবার ভালো করে আইডিটা দেখলো, আর নিজেকে বলল যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ হবে না। যাই হোক, প্লেয়ার যদি শক্তিশালী না হয় খেলা জমে না। এবার দেখা যাক কে জিতে। এদিকে মেঘলাকে নিয়ে যাওয়ার পর রাফি মেঘলাকে অনেকবার ফোন করছে, কিন্তু মেঘলার ফোন বন্ধ। সময়ের সাথে সাথে রাফির অস্থিরতা বাড়তে লাগলো, তাই মেঘলার মার নাম্বারে কল দিল। রাফি বলল মনি। মেঘলার মা বলল বল। রাফি বলল আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি, তাই না? আসলে মাথাটা এত গরম হয়ে গিয়েছিল, আর কিছু ভাবতেও পারিনি। মনি বলল বাবুনি, আমার কথাটা শোন বাবা, মেঘলার বাবা এই সম্পর্কটা কিছুতেই মানবে না, তুই পাগলামি করিস না, উনি টাকা ছাড়া কিছুই বোঝে না। তখন রাফি বলল তো আমাকে মানবে না কেন মনি? আমি কি ভিখারি? আমি কি মেঘলাকে সুখী রাখতে পারবো না? মেঘলা আমাকে ছাড়া কখনোই সুখী হবে না, বিশ্বাস করো। মনি বলল আমি জানি মেঘলা তোকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু মেঘলার সুখ দিয়ে তার বাবা কি করবে? তার বাবার তো দরকার টাকা। মিস্টার রহমানের সম্পত্তির উপর নজর পড়েছে ওনার, যেভাবেই হোক সেটা নিজের করে সারবে। তাতে মেঘলার জীবন নষ্ট হয়ে গেল, তাতেও কিছু যায় আসে না। তিনি মেয়ে বা আমার কথা কবে ভেবেছেন যে আজ ভাববে? রাফি কথা বলতে বলতে মেঘলার বাবা এসে মেঘলার মার কাছ থেকে ফোনটা কেড়ে নিল। মেঘলার বাবা বলল তুমি আবার ফোন করছো, তোমার সাহস কি করে হয় ফোন করার? বলছি না তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আবার কি চাই? রাফি ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই বলি না কেন আঙ্কেল, আমার একটাই চাওয়া, সেটা হলো মেঘলা। তখন মেঘলার বাবা বলল শুধু চাইলেই তো হয় না, চাওয়ার জন্য পাওয়ার মতো ক্ষমতা থাকতে হয়। আগে মেঘলার যোগ্য হও, তারপর চাইতে এসো। রাফি বলল কি নেই আমার? টাকা বাড়ি গাড়ি সবই তো আছে। তখন মেঘলার বাবা আবারও বলল তোমার কিছুই নেই, সব তোমার বাবার। আজ তোমাকে বের করে দিলে তোমায় রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, আর তোমার মা যে ধরনের মহিলা, কখন যে বের করে দিবে তা কে জানে। তুমি জানো আজ মেঘলার যার সাথে বিয়ে হতে যাচ্ছিল, সে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে এসেছে বাবার ব্যবসা সামলাতে। সে তুলনায় তুমি তো
দেশে পড়াশোনা করছো, তুমি কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে তো আমার মনে হয় না। তখন রাফির মনি বলল, কি সব বলছো? রাফি কত ট্যালেন্টেড সেটা জেনো, এসব কথা কেন বলছো? আর রাফি কত সুন্দর রেজাল্ট করছে। তখন মেঘলার বাবা বলল, রাখো তো, আমাদের দেশের পড়াশোনা ব্যাপারে আমি জানি। ওর মতো এমন ট্যালেন্টেড হাজার হাজার আছে যারা শুধু সার্টিফিকেট অর্জন করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে না। রাফি নীরবের পায়ের নখের যোগ্যও না। কথাটা রাফির খুবই লাগলো, তার কারণ রাফি রাগের কারণে ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর রাফি তার মনিকে আবার ফোন দিল। রাফি বলল, মনি, আমি যদি নিজের পায়ে দাঁড়াই মেঘলাকে দিবে আমায়? তখন মনি বলল, অবশ্যই দিব, তুই একবার শুধু দেখিয়ে দে, তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব। যখন তোর পরিচয় দেওয়ার মতো একটা পরিচয় হবে, তখন আমি সবার সামনে মাথা উঁচু করে বলবো রাফি মেঘলার যোগ্য। রাফি বলল, তাহলে কথা দাও, আমাকে 4 বছর সময় দিবে, এর মধ্যে মেঘলাকে বিয়ে হতে দিবে না তুমি? তখন রাফির মনি কথা দিলাম রাফি, আমি বেঁচে থাকতে তোর মেঘলাকে অন্য কারো হতে দিব না। পরের দিন সকালে রাফি আবার ফোন দিল। রাফি বলল, মনি, মেঘলা কোথায়? মেঘলার মা বলল, ঘরেই আছে, ওর বাবা ওকে আটকে রেখেছে, ফোনটাও নিয়েছে। রাফি বলল, ওকে একটা বার বাইরে পাঠাও, খুব দেখতে ইচ্ছা করছে। মনি বলল, ঠিক আছে, পাঠাচ্ছি, তবে বেশিক্ষণের জন্য না, ওর বাবা অফিসে গিয়েছে, দুপুরে লাঞ্চ করার আগেই দিয়ে যাস। রাফি বলল, আচ্ছা। মেঘলার মা বলল, মেঘলা, রাফি এসেছে, নিচে অপেক্ষা করছে, যাবি আর আসবি, বেশি দেরি করবি না, বলে দিলাম। মেঘলা কিছু না বলে বাইরে চলে গেল। গিয়ে দেখলো রাফি বাইরে দাঁড়িয়ে আছে। মেঘলা গিয়ে রাফিকে মারতে শুরু করলো। রাফি বলল, কি হলো, মারছিস কেন? মেঘলা বলল, এতক্ষণ তোর আসার সময় হলো, সারাটা রাত আমার কি করে কেটেছে জানিস? রাফি বলল, এখন ঝগড়া করাটা ঠিক হবে না, চল। রাফি মেঘলাকে নিয়ে একটা ক্যাফেতে গেল। তারপর মেঘলা বলল, আমাকে চকলেট এনে দে। রাফি চকলেট এনে দিল। রাফি বলল, আর কিছু খাবি? মেঘলা খেতে খেতে বলল, উফ, কিন্তু তুই আজ এত চুপচাপ কেন? বাবার কথায় মন খারাপ করছিস তাই না? আমার বাবা এমনই, মন খারাপ করিস না। রাফি বলল, তোকে একটা কথা বলার জন্য ডেকেছি মেঘলা। তখন মেঘলা বলল, কিছু কি হয়েছে? তোর মনটা এত খারাপ কেন রে? রাফির চোখে জল লুকিয়ে বলল, কই, মন খারাপ না, কিছুই হয়নি, তোকে তো খুশির খবর দিতে এসেছি। মেঘলা বলল, সত্যি? কি খবর, বল। তখন রাফি বলল, আমি তো স্কলারশিপ পেয়েছি মেঘলা, আজ রাতের ফ্লাইটে আমি ইউকে চলে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে মেঘলার হাত থেকে চকলেটগুলো পড়ে গেল। রাফি অভিনয়ের আনন্দ প্রকাশ করতে করতে বলল, কি রে পাগলি, খুশি হসনি? মেঘলা নির্বাক দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে এক পাহাড় সমান অভিমান নিয়ে বলল, তুই আমাকে ছেড়ে চলে যাবি ভাইয়া? রাফি বলল, হ্যাঁ অবশ্যই, এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া করব নাকি? নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি বাইরে যাব, পড়াশোনা করব, কত নাম ডাক হবে আমার, তুই সেটা চাস না? মেঘলা সবার সামনে রাফিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো আর বলল, না, চাই না, আমি চাই না তুই আমাকে ছেড়ে কোথাও যা। তখন রাফি এক আকাশ পরিমাণ অভিনয় নিয়ে মনে মনে বলল, জানতাম তুই এমনটাই করবি, আমি যাই বলি না কেন তুই কিছুই শুনবি না, কোনো কিছুর বিনিময়ে তুই আমাকে যেতে দিবি না, শৃঙ্খেট করবি না, আমাকে কঠোর হতে হবে মেঘলা, সারা জীবনের জন্য পেতে হলে তোকে এই কষ্টটা দিতে হবে আমার মেঘলা। রাফি নিজের খারাপ লাগাটাকে মনের ভিতর পুষে রেখে একটানে মেঘলাকে সরিয়ে দিয়ে বলল, রাফি বলল, কেমন বন্ধু তুই, যে আমার ভালোটা সহ্য করতে পারিস না? আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখে তোর হিংসা হচ্ছে? আমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে চাইছিস? মেঘলা বলল, কি সব বলছিস ভাইয়া তুই? রাফি বলল, ঠিক কথাই তো বলছি। মেঘলা বলল, দেশে থেকে কি মানুষ নিজের পায়ে দাঁড়ায় না? রাফি বলল, দাঁড়ায়, কিন্তু অনেক সময় লাগে। সে যাই হোক, আমার পরিবার চায় আমি যাই, আমি নিজেও চাই আমি যাই। তাহলে তুই বাধা দেওয়ার কি হস তুই আমার? তোকে যে জন্য ডেকেছি আমি তো চলে যাচ্ছি, এবার থেকে পাগলামিগুলো বাদ দে, ছেলেদের সাথে এত মিশিস না, নিজের খেয়াল রাখিস মেঘলা, মনে রাখিস তোকে সাপোর্ট দেওয়ার জন্য রাফি নেই, তাই নিজের খেয়াল নিজেই রাখতে হবে, লক্ষ্মী হয়ে থাকিস। কথাগুলো একদমে বলে ফেললো রাফি, কারণ তার কষ্ট হচ্ছে সেটা মেঘলাকে বুঝতে দিতে চায় না রাফি। তারপর রাফি বলল, এখন আমাকে যেতে হবে, সন্ধ্যা 6টায় ফ্লাইট, বলে রাফি হাঁটতে লাগলো। মেঘলা পিছন থেকে রাফির হাত ধরে বলল, যাস না প্লিজ, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে।
রাফি মেঘলাকে একটা থাপ্পড় দিয়ে বলল, আমি কি তোর জন্য নিজের ভবিষ্যৎকে পায়ে ঠেলে দিব নাকি? আমি কি তোর বডিগার্ড? স্বার্থপর মেয়ে, নিজের সুখের জন্য আমাকে আটকে রাখতে চাইছিস? হাত ছাড় বলে এক ঝাটকায় হাতটা ছাড়িয়ে নিল আর বলল, এই জন্যই বলে কুকুরকে লাই দিতে নেই, দিলেই ঘাড়ে চেপে বসে। তখন মেঘলা একটু কান্নার স্বরে বলল, তুই আমাকে কুকুর বললি? রাফি আর কিছু না বলে চলে গেল। মেঘলা অবাক হয়ে তাকিয়ে আছে রাফির চলে যাওয়ার দিকে। রাফি চলে যাওয়ার পর মেঘলার মন খুব খারাপ হলো। একজন খুব খুশি হয়েছে, সেটা হলো নীরব। সে দূর থেকে সবটাই দেখছে। রাফি চলে যাওয়ার পর মেঘলা সেখানে বসে কাঁদতে শুরু করলো। হঠাৎ একজন মেঘলাকে এসে বলল, বোকার মতো কাঁদছো কেন? সবাই তো তোমাকে সার্কেস ঝোকার ভাবছে। কথাটা শুনে মেঘলা অবাক হয়ে সেদিকে তাকালো। মেঘলা বলল, আপনি এখানে? নীরব বলল, আমি কোথায় আর কেন যাচ্ছি সেটা কৈফিয়ত তুমি চাইতে পারতে যদি কাল আমাদের এঙ্গেজমেন্টটা কাল হতো। যেহেতু হয়নি তাই সেসব চিন্তা বাদ দিয়ে উঠো, তোমাকে বাসায় দিয়ে আসি। মেঘলা চুপ করে আছে, কিছুই বলছে না। তখন নীরব ধমক দিয়ে বলল, কি বললাম কথা কানে যায়নি? এতটুকু একটা মেয়ে হয়ে প্রেম করতে লজ্জা করে না? মেঘলা কিছু বলতে পারছে না, কারণ সে নীরবের আচরণে অবাক হচ্ছে। নীরব বলল, কালকে প্রেম উতলে পড়ছিল আর আজকেই ছেড়ে চলে গেল। এসব কি ধরনের প্রেম? চোখ মোছো আর বাসায় যাও, তোমার তো এখনো চকলেট খাওয়ার বয়সটাও পার হয়নি। বলে মেঘলার হাত ধরে টেনে তুললো নীরব আর সামনের দিকে হাঁটতে লাগলো। কিন্তু ক্যাফের বাইরে যাওয়ার আগেই রাফি চলে আসলো আর এক টানে মেঘলাকে নীরবের কাছ থেকে ছাড়িয়ে নিল। রাফি নীরবকে চিনে না, এর সাথেই যে মেঘলার বিয়ে ঠিক হয়েছিল সেটাও জানে না। তাই মেঘলাকে নীরবের সাথে দেখে রাফির একটু খারাপ লাগলো। রাফি নীরবের দিকে একবার তাকিয়ে কিছু না বলে মেঘলাকে নিয়ে চলে গেল। রাস্তায় রাফি মেঘলার সাথে কোনো কথা বলল না, মেঘলাও না। বাসার সামনে এসে মেঘলাকে নামিয়ে দিয়ে রাফি বলল, আবারও বলছি বাড়াবাড়ি করবি না, সবসময় সাবধানে থাকিস আর ছেলেদের কাছ থেকে দূরে থাকিস। মেঘলার মন অনেক খারাপ ছিল, তাই কিছু না বলে বাসার ভিতর চলে গেল। তখন রাফি বলল, এত ভাব তুই কি বুঝিস না রাফি কোন কারণে ছেড়ে যাচ্ছে না? আমি যেতে না যেতেই অন্য একজনের হাত ধরে ফেলছিস, তাও আমি কথা বলতে চাইলাম পাত্তা না দিয়ে চলে গেলি। কথাগুলো ভাবতে মন খারাপ করে রাফি বাসায় ফিরলো। তারপর সব গুছিয়ে নিল। সন্ধ্যা 6টায় রাফির ফ্লাইট। বাসার সবাই তাকে বিদায় জানাতে এয়ারপোর্টে গেল। কিছুক্ষণের মধ্যেই তাকে দেশ ছাড়তে হবে, কিন্তু রাফির চোখ শুধু মেঘলাকেই খুঁজছে। যদিও রাফি জানে মেঘলা আসবে না, আসতে চাইলেও তার বাবা আসতে দিবে না। তাও বারবার এদিকে ওদিকে দেখছে রাফি। এদিকে মেঘলা বলল, আমি যাব মা। বাবাকে বলল, এত বাড়াবাড়ি একদম ভালো লাগছে না। ভাইয়া চলে যাচ্ছে আর আমি যাব না, এটা হতে পারে না। মেঘলার মা বলল, শুনছো, একটু যেতে দাও না, মেয়েটা এত করে চাইছে, চলেই তো আসবে। মেঘলার বাবা বলল, আশকারা দিতে দিতে মেয়েটাকে মাথায় তুলে ফেলছো। যেমন মা তার তেমন মেয়ে। কান খুলে শুনে নাও, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বলে দুজনকেই ঘরবন্দি করে তার বাবা চলে গেল। মেঘলা ঘরের ভিতর থেকে চেঁচাচ্ছে, দরজা খোলো, আমি ভাইয়ার কাছে যাব। মেঘলা এবার কেঁদে ফেলছে, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তুই কি শুনতে পাচ্ছিস না? আমি তোকে ডাকছি, আমাকে নিয়ে যা প্লিজ। রাফি ওয়েটিং রুমে বসেছিল, হঠাৎ চমকে উঠল। নাবিল বলল, কিরে কোনো সমস্যা? রাফি বলল, মেঘলা আমাকে ডাকলো না। নাবিল বলল, এখানে মেঘলা কি করে আসবে? ও তো ওর বাসায় চলে গেছে, আর আসার হলে বাসায় এসে দেখা করতো। তখন রাফি বলল, আমি যে স্পষ্ট শুনলাম আমাকে ভাইয়া বলে ডাকলো। তখন নাবিল বলল, এটা তোর মনের ভুল। রাফি বলল, হতেও পারে। কিছুক্ষণ পরেই সকল যাত্রীদের উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করা হলো। রাফি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। সবশেষে নাবিলের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। রাফি নাবিলকে জড়িয়ে ধরলো। নাবিল বলল, তোকে মিস করব। রাফি বলল, আমি বুঝি করব না, একমাত্র তুই আর মনেই জানিস আমি কেন যাচ্ছি, তা না হলে সবাইকেই ছেড়ে আমি কিছুতেই যেতাম না। নাবিল বলল, জানি, সাবধানে যাস। রাফি বলল, নিজের খেয়াল রাখিস। নাবিল বলল, রাখবো, এবার ভিতরে যা, সময় হয়ে গিয়েছে। তখন রাফি চলে গেল। নাবিলরাও চলে আসছিল তখন পিছন থেকে। নাবিল পিছনে তাকিয়ে দৌড়ে গেল। নাবিল বলল, কিরে ফিরে আসলি যে, কিছু রেখে গিয়েছিস?
রাফি বলল আত্মাটাই তো রেখে যাচ্ছি রে। এবার নাবিল এসে রাফিকে জড়িয়ে ধরে বলল এতটুক ভরসা ভরসা করতে পারিস না। নাবিল থাকতে তোর মেঘলাকে অন্য কারো হতে দিব না, তুই নিশ্চিন্তে যা। রাফি বলল আর কোনো চিন্তা নেই, এবার আমি শান্তিতে যেতে পারবো। নাবিল বলল যা তো পাগল। রাফি চলে গেল। রাফি চলে গিয়েছে 2 দিন হয়েছে। মেঘলার জীবন এই 2 দিনেই থমকে গেছে। মেঘলা এই 2 দিনে একবারও রাফিকে ফোন দেয়নি। সে আসলে নাম্বারই জানে না। ওদিকে রাফি অনেকবার ফোন করেছে, মনিকে লাইনে পায়নি। আর কি করেই বা পাবে, ফোনটা মেঘলার বাবা নিয়েছে। রাফি নাবিলের কাছে অনেকবার ফোন করছে মেঘলার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু নাবিল নিজেও মেঘলার কোনো খোঁজ জানে না, কারণ মেঘলা হোস্টেলে না, নিজের বাবার বাসায় এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন মেঘলার বাবা বলছে নীলু শুনছো, 2 জনেই রেডি হয়ে নাও, আমরা তোমাদের বাসায় যাচ্ছি। মেঘলার মা বলল হঠাৎ ওই বাসায় কেন? মেঘলার বাবা বলল গেলেই জানতে পারবে। মেঘলার মা বলল আগে বলো, তুমি তো কোনো উদ্দেশ্য ছাড়া যাবে না আমি জানি। মেঘলার বাবা বলল তাহলে সোজাসুজি বলি, তোমার বাবা অনেক সম্পত্তি রেখে গেছেন, তার সন্তান হিসাবে তোমার সম্পত্তিগুলিতে অধিকার আছে। মেঘলার মা বলল মানে কি? তখন মেঘলার বাবা বলল মানেটা তো সহজ, তোমার সম্পত্তি তোমার ভাইরা অনেকদিন ব্যবহার করছে, আর না এবার সব নিয়ে আসবো গিয়ে। মেঘলার মা বলল আমি পারবো না। মেঘলার বাবা বলল আমাকে খারাপ হতে বাধ্য করো না। নিজের কপালে দুঃখ দেখতে না চাইলে আমি যা বলছি তাই করো, তা না হলে তোমার আর তোমার মেয়ে 2 জনের কপালে দুঃখ আছে বলে দিলাম। মেঘলা তার বাবার ব্যবহারে অবাক হলো, কারণ তার বাবা আগে এমন ছিল না, হঠাৎ করে পরিবর্তন এসেছে তার মধ্যে। মেঘলার মার হাজারটা আপত্তি থাকা সত্ত্বেও শেষমেশ তাকে যেতে হলো। মেঘলা এই সুযোগে রাফির বাসায় গেল যাতে রাফির সাথে যোগাযোগ করতে পারে। মেঘলাদের আসতে দেখে বাসার সবাই খুশি হলো। তারা ভাবলো সব ঝগড়াঝাটি মিটানোর জন্য হয়তোবা এসেছে। মেঘলাকে দেখে নাবিল একটু বেশি খুশি হলো, কারণ সে আজ রাফির ইচ্ছা পূরণ করতে পারবে। মেঘলা গিয়ে নাবিলের বোন নেহা আর মিলির সাথে গল্প করতে বসলো। মেঘলা বলল আচ্ছা নেহা আপু, রাফি ভাইয়া ওখানে গিয়ে ফোন করেনি? তখন নেহা বলল হ্যাঁ করে তো, আজও একটু আগে করছিল। তখন মেঘলা মনে মনে বলল ও তুই আমাকে একটাবার কিভাবে কল না করে থাকতে পারলি ভাইয়া? আর করবি বা কেন, আমি তো কুকুর, আমাকে কল করলে তো লাই দেওয়া হয়ে যাবে। মেঘলা মন খারাপ করে নেহার ঘর থেকে চলে আসলো। রুম থেকে বেরিয়ে নাবিলের সাথে দেখা হলো। নাবিল বলল মেঘলা শোন। মেঘলা বলল বল। নাবিল বলল রাফির সাথে কথা বলবি? মেঘলা বলল না ভালো লাগছে না রে ভাইয়া, এখন যাই। নাবিল বলল কোথায় যাচ্ছিস? মেঘলা তখন বলল জার্নি করে এসেছি, খারাপ লাগছে, ফ্রেশ হব। নাবিল অনেক জোর করার পরও মেঘলা কথা বলবে না। নাবিল বলল ফ্রেশ হয়ে আমার রুমে একটু আসিস তো। মেঘলা বলল ঠিক আছে। মেঘলা ঠিক আছে বলে চলে গেল। মেঘলা রাফির ঘরে গিয়ে রাফির ব্যবহার করা সব জিনিসগুলো দেখতে লাগলো। রাফির সাথে তার কত স্মৃতি মিশে আছে এই ঘরে। আজ ঘরটা আছে, সব জিনিসপত্র আছে, আগের মতো সব কিছু আছে, শুধুমাত্র রাফি নেই। ভেবেই মেঘলার চোখ ভিজে গেল। মেঘলা রাফির বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মেঘলা রাফির ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। এরই মধ্যে নিচে থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। মেঘলা নিচে গিয়ে দেখলো বাসার সবাই সেখানে আছে, নাবিলও আছে। মেঘলার মা রাফির বাবাকে বলছেন তার সম্পত্তি বুঝিয়ে দিতে। এই নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে। এক পর্যায়ে রাফির বাবার সাথে মেঘলার বাবার তুমুল ঝগড়া বেঁধে গেল। আর মেঘলার বাবা সবাইকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন আর সবাইকে আদালতে হুমকি দিয়ে গেলেন। এই ঝামেলার জন্য নাবিল আর রাফির সাথে মেঘলার কথা বলিয়ে দিতে পারলো না। কিছুদিন পর মেঘলার বাবা আদালতে আশ্রয় নিয়ে সব পাওনা সম্পত্তি নিয়ে নিলেন। তারপর থেকে রাফির বাসার কেউ এই মেঘলা বা মেঘলার পরিবারকে সহ্য করতে পারে না। 2 পরিবার যেন পৃথিবীর 2 মেরু হয়ে গেল। নাবিল বুঝতে পারছিল এগুলো রাফিকে জানালে রাফি আর বিদেশ থাকবে না, তাই জানালো না। রাফি নাবিলকে প্রশ্ন করছিল, নাবিল বলছে মেঘলা কথা বলতে চায় না। আস্তে আস্তে রাফির কথা বলার ইচ্ছাটা হারিয়ে গেল, কারণ রাফি জানে মেঘলা চাইলেই যোগাযোগ করতে পারতো, কিন্তু যেহেতু করেনি তার মানে মেঘলা নিজেই চায় না কথা বলতে। তাই রাফি আর মেঘলার ব্যাপারে জানতে চায় না। নিজের ভাগ্যকে মেনে নিয়ে পড়াশোনায় মন দিল রাফি। ইউকেতে তার খালামণির বাসায় থাকে। রাফির খালামণির 2 মেয়ে
নীলিমা, ইশিকা আর ছেলে ঈশান। তার মধ্যে নীলিমা, ইশিকা দুজনেই রাফির জুনিয়র। ঈশান, নাবিল, রাফি সমবয়সী। নীলিমা রাফিকে আগে থেকেই পছন্দ করে, যদিও রাফি মেয়েদের সাথে ততটা মিশে না। এদিকে মেঘলাকে তার স্কুল থেকে সারিয়ে নিয়ে চলে এসেছে তার বাবা, তাদের শহরে ভর্তি করেছে। কেটে গেছে 6 মাস। মেঘলা ও রাফি ভুলতে শিখে গিয়েছে, কারণ তাদের জীবন অনেকটাই বদলে গিয়েছে। মেঘলার বাবা দিন দিন বদলে যাচ্ছে, তার মার সাথে প্রায় প্রতিদিনই ঝগড়া করে, মেঘলার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে। যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ শুধু ভালো থাকে, মেঘলা বাসায় ফিরা মানেই যন্ত্রণা শুরু। প্রতিদিনের মতোই মেঘলা স্কুলে গিয়েছিল, হঠাৎ বাসা থেকে তার স্কুলে কল আসলো যেন তাড়াতাড়ি বাসায় ফিরে। মেঘলা স্কুল থেকে বেরিয়ে দেখলো নীরব তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। মেঘলা বলল, আপনি এখানে? নীরব বলল, তোমাকে নিতে এসেছি। মেঘলা বলল, আপনি কেন? নীরব বলল, বেশি কথা বলো তুমি, চলো তো। বলেই মেঘলাকে টেনে গাড়িতে তুলে নিজে ড্রাইভ করতে শুরু করলো। যেতে যেতে নীরব একটা পার্লারের সামনে গিয়ে থামলো। নীরব বলল, নামো। মেঘলা বলল, আমরা বাসায় যাব না, এখানে কেন? নীরব বলল, যা বলছি তাই করো, নামো। মেঘলা তর্ক না করে নামলো। নীরব মেঘলাকে নিয়ে গিয়ে 2টা মেয়ের কাছে দিয়ে দিল, সময় দিল 10 মিনিটের মধ্যে রেডি করে দিন। মেয়েগুলো বলল, জি স্যার। মেঘলা বলল, এসবের মানে কি, আমি সাজবো কেন? নীরব বলল, নিয়ে যান, বেশি তিরিং বিরিং করলে আমাকে ডেকে দিয়েন। মেয়েগুলো কথা শুনে মেঘলাকে টানতে টানতে ভিতরে নিয়ে গেল। মেঘলা সাজতে রাজি না, তাই মেয়েগুলোকে নীরব ডেকে আনলো। নীরব বলল, সমস্যা কি, সাজতে চাইছো না কেন? মেঘলা বলল, কেন সাজবো? নীরব বলল, কারণ আছে তাই সাজবে। মেঘলা বলল, সেই কারণটা কি, আমি সেটাই জানতে চাচ্ছি। নীরব বলল, বাসায় গেলেই জানতে পারবে। মেঘলা বলল, আমি জানতে চাই না, জানতেও চাই না, সাজতেও চাই না। নীরব বলল, ন্যাকামো বন্ধ করো, আমি রাফি নই যে তোমার ন্যাকামো সহ্য করবার, তোমার ইশারায় চলবো। এমন কেন করছো? চুপচাপ রেডি হয়ে নাও। মেঘলা সামনে থাকা জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি বললাম না আমি সাজবো না। নীরব বলল, তাহলে কি তুমি চাচ্ছ আমি তোমার ড্রেস চেঞ্জ করে দেই? মেঘলা বলল, মানে কি? তখন নীরব মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলল, আপনারা বাইরে যান, আমি নিজে রেডি করে নিচ্ছি। মেয়েগুলো চলে যেতে চাইলো। মেঘলা বলল, না তোমরা যেও না, আমি সাজবো। নীরব শয়তানি হাসি দিয়ে বলল, গুড গার্ল। নীরব বাইরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মেঘলা রেডি হয়ে গেল। নীরব বলল, বাহ, খুব খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, চলো এবার যাওয়া যাক। মেঘলা বলল, ভাইয়া যদি থাকতো আমার সাথে এমন করার জন্য আপনাকে মেরে ফেলতো। নীরব হেসে বলল, সেজন্যই তো নেই, আজ যে তোমার জন্মদিন সেটাও তো ভুলে গেছে তোমার ভাইয়া। কথাটা শুনে মেঘলা যেন প্রাণ ফিরে পেল। মেঘলা বলল, তার মানে আমাকে বিয়ে করতে নিয়ে যাচ্ছেন না? এটা ভেবে মনে মনে শান্তি পেল মেঘলা। নীরব বলল, এবার যাই। মেঘলার আপত্তি করলো না। নীরব মেঘলার বাসায় না নিয়ে গিয়ে নিজের বাসায় নিয়ে গেল, আর বাসার সামনে এসে মেঘলাকে বলল। তখন নীরব বলল, বাড়ি ভর্তি গেস্ট, আমি চাই না তুমি কোনো সিন ক্রিয়েট করো। চুপচাপ কেক কাটবে, মজা করে চলে যাবে, তাহলে আমি তোমাকে কোনো জোর করব না। তা না হলে এমন কিছু হবে যার জন্য আমি দায়ী থাকবো না। তাই নিজের ভালো চাইলে কোনো ঝামেলা করবা না, বলে দিলাম। আর তোমার বাবা মাও এখানে আছেন, তারা তোমার পার্টির ব্যাপারে আগে জানায়নি, কারণ তুমি হয়তো এই বাসায় পার্টিতে রাজি হতে না। মেঘলা বলল, না। মেঘলা মনে মনে বলল, না, কোনো ঝামেলা করব না, বিয়ে তো হচ্ছে না, তাহলে ঝামেলা কেন করব? মেঘলাকে নিয়ে নীরব ভিতরে গেল। মেঘলা এখানে কাউকে চিনে না আর সাজগোজ করছে, তাই একটু অস্থির হয়ে পড়ে গেল। তখন নীরব ফিস করে বলল, খারাপ লাগলে আমার রুমে আসতে পারো। মেঘলা কিছু বলল না। নীরব মেঘলার হাত ধরে উপরে নিয়ে গেল। নীরব বলল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, বলেই বাইরে চলে গেল। নীরব তার মার রুমে গেল, গিয়ে দেখলো মেঘলার বাবা মাও সেখানে। নীরবের মা বলল, কি রে, কিছু বলবি? নীরব বলল, না, মানে আমি একটু ফ্রেশ হতে এসেছিলাম। নীরবের মা বলল, তোর রুমে কি হয়েছে? আর তুই মেঘলাকে আনতে যাসনি? কিছুক্ষণ পরেই তো পার্টি, তুই না গেলে গাড়ি পাঠিয়ে দে। নীরব বলল, মেঘলা আমার রুমে, তাই এখানে এসেছি বলে নীরব ওয়াশরুমে চলে গেল। মেঘলার বাবা বলল, দেখো নীলু, কত ভালো ছেলে, তোমার মেয়ে ঘরে আছে বলে ওয়াশরুমে পর্যন্ত যায়নি, কত সম্মান করে মেয়েদের। মেঘলার মার মুখে কোনো কথা নেই। এদিকে মেঘলা মনে মনে ভাবছে, তুই কিভাবে আমার জন্মদিনের কথা ভুলে গেলি ভাইয়া? বিদেশ গিয়ে কি তুই আমাকেও ভুলে গেলি? একটা বার আমার কথা তোর মনে পড়ে না? এতদিন তো কল দিসনি, আজকে তো অন্তত দিতি।
রাফি বদলে গেছে এটা ভেবে মেঘলা কান্না করতে শুরু করলো। কিছুক্ষণ পর নীরব ফ্রেশ হয়ে নিজের ঘরে গিয়ে দেখলো মেঘলা ঘুমিয়ে পড়ছে। মেঘলা সোফায় বসে বসে ঘুমাচ্ছে। নীরব দেখেই বুঝতে পারলো মেঘলা এতক্ষণ কেঁদেছে। নীরব বলল, পাগলি কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে। নীরব মেঘলাকে ডাকলো। নীরব বলল, মেঘলা, এই মেঘলা ওঠো। মেঘলা চোখ খুলতেই নীরব বলল, তোমার কি ক্লান্ত লাগছে? মেঘলা কিছু বলল না। নীরব মেঘলার হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বলল, একটু বিশ্রাম নিয়ে নাও। মেঘলা বলল, আমি আপনার বিছানায় শুব? নীরব বলল, কেন, কি হবে, সমস্যা কি? মেঘলা বলল, না মানে ভাইয়া তো তার বিছানায় আমি ছাড়া কোনো মেয়েকে অ্যালাউ করতো না, আপনি যদি তেমন হন। নীরব বলল, তোমাকে তো অ্যালাউ করতো, তাই আমিও তোমাকে করছি, শুয়ে পড়ো। মেঘলা ক্লান্ত লাগছে তাই তর্ক না করে শুয়ে পড়লো। নীরব রেডি হয়ে বাইরে চলে গেল। নীরব এর সব ফ্রেন্ড এসেছে। নীরব সব ফ্রেন্ডের সাথে মজা করছিল। দেখতে দেখতে পার্টির সময় হয়ে গেল। মেঘলার বাবা, মেঘলা কোথায়, নীলু, ওকে ডেকে আনো। নীরব বলল, আঙ্কেল ও তো ঘুমাচ্ছে, আর একটু ঘুমাক, তারপর না হয় আসবে। মেঘলার বাবা বলল, না, শুভ সময়, ভালো কাজ তাড়াতাড়ি করতে হয়। মেঘলার মা মেঘলাকে ডেকে আনলো আর মেঘলা কেক কাটলো। কিন্তু কেক কাটার পরই বিপদ ঘটলো। রাফির বাবা হুটহাট করে এঙ্গেজমেন্টের কথা, নীরব আর মেঘলার এঙ্গেজমেন্টের কথা বলল। সাথে সাথে মেঘলা নাকুচ করে বলল, মেঘলা বলল, আমি কিছুতেই বিয়ে করব না। মেঘলার বাবা মেঘলার কথায় রেগে গিয়ে মেঘলাকে থাপ্পড় মারতে চাইলো। সাথে সাথে নীরব তার হাত ধরে বলল, আঙ্কেল, ওর সাথে আমি একটু একা কথা বলতে চাই। আন্টি, আপনি মেঘলাকে নিয়ে ভিতরে যান। মেঘলার মা মেঘলাকে নিয়ে ভিতরে চলে গেল। তখন মেঘলা একটু কান্নার সুরে বলল, মা, কেউ না জানো, তুমি তো জানো আমি রাফিকে কতটা ভালোবাসি, আমি রাফি ভাইয়াকে কতটা ভালোবাসি, তবুও কেন তোমরা আমার সাথে এমন করছো? মেঘলার মা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, মা, আমি জানি, কিন্তু কখনো আমরা সবাই অসহায় হয়ে যাই। আমিও চাই তোর রাফির সাথে বিয়ে হোক, তাই বলছি তুই এই এঙ্গেজমেন্টে রাজি হয়ে যা। দেখ মা, তোর বাবা তোকে বিয়ে দিয়েই ছাড়বে, তাই এটাই ভালো হবে তুই এঙ্গেজমেন্টে রাজি হয়ে যা, তাহলে অন্তত রাফিকে সারা জীবনের জন্য হারাতে হবে না। মেঘলার মা বলল, তার মানে কি? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তখন নীরব বলল, আন্টি ঠিকই বলছে মেঘলা, তুমি এঙ্গেজমেন্টে রাজি না হলে তোমার বাবা জোর করে হলো তোমাকে আমার সাথে বিয়ে দিবে। তার ধারণা তোমাকে এ বাড়িতে পাঠাতে পারলেই তুমি আমার সাথে থাকতে থাকতে সব মেনে নেবে। কিন্তু আমি তোমার আর রাফির কথা ভেবে আঙ্কেলকে বলছি যেন শুধু এঙ্গেজমেন্ট করে, তাহলে তুমি আরও কয়েক বছর সময় পাবে, তার মধ্যে রাফি চলে আসবে। বিয়ে আর এঙ্গেজমেন্ট তো এক কথা না, তাই এবার তুমি ভেবে নাও তুমি কি করবে। তুমিও তো জানো তুমি এখন কতটা অসহায়, আর রাফিও দেশে নেই, তাই মৃত্যু ছাড়া তোমার বিয়ে আর কেউ আটকাতে পারবে না, আর মরে গেলে তো রাফিকে পাবা না, তাই না? এখন বলো তো, আমার বউ হয়ে আমার বেড পার্টনার হওয়াটা কি ভালো নাকি? হ্যাঁ, সুইসাইড করে কবরে থাকা ভালো নাকি রাফিকে নিজের করে পাওয়ার জন্য কয়েক বছর একটা রিং পরে থাকা ভালো? মেঘলার মা বলল, নীরব তোকে একটা সুযোগ দিতে চাচ্ছে মা, তুই আর মানা করিস না, নিজের বিপদ নিজে আর বাড়াস না মা। তখন মেঘলা বলল, আমি রাফির জন্য সব করতে পারবো, ওর জন্য শুধু আংটি কেন, গলায় ফাঁসি দিতেও রাজি, আমি এঙ্গেজমেন্টে রাজি। নীরব বলল, এভাবে মুখ ভার করে বললে হবে, একটু তো হাসো আর শোনো, কেউ যেন আমাদের প্ল্যান সম্পর্কে না জানে, ঠিক আছে? আঙ্কেল বা আমার পরিবার যদি কোনোভাবে এসব জেনে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? মেঘলা বলল, না, আমি কাউকে বলবো না। নীরব বলল, এই তো লক্ষ্মী মেয়ে, চলো তাহলে। মেঘলা এবার হাসতে হাসতেই গেল আর এঙ্গেজমেন্ট হয়ে গেল। তারপর মেঘলা নিজের বাসায় চলে গেল। এদিকে রাফি বিভিন্ন ব্যস্ততায় মেঘলার জন্মদিনের কথা ভুলে গেল। রাতে মনে পড়লো আর অনেক আফসোস করলো। রাতে মেঘলার সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না। রাফি নাবিলকে ফোন দিল। নাবিল বলল, বল। রাফি বলল, জানিস আজ মেঘলার জন্মদিন ছিল? নাবিল বলল, জানি। তখন রাফি বলল, জানিস তবুও কিছু করলি না কেন? একটু কথা বলার ব্যবস্থা অন্তত করে দিতি। নাবিল বলল, আমি আরও অনেক কিছু জানি, একটা কথা মাথায় ঢুকিয়ে নে রাফি, মেঘলা যদি তোকে চায় আমি জান দিয়ে হলেও তোকে ওর জন্য আনবো, বুঝছত? আর মেঘলা যদি তোকে না চায় আমি জোর করব না। রাফি বলল, ঠিক বুঝলাম না। নাবিল বলল, না কিছু না, আচ্ছা বাদ দে। রাফি বলল, মেঘলা আমাকে চায় না বলতে চাচ্ছিস? নাবিল বলল, চাইলে এতদিনে একবার খোঁজ কেন নিল না? এই যুগে কি ফোনের অভাব? শোন, এত ভাবিস না, এবার তুই নিজে একটু দেখে নে।
তুই মেঘলাকে ভালোবেসেছিলি নাকি ওর অভ্যাস ছিলি? সময় নেই, যদি দেখিস মেঘলা তোর জন্য অপেক্ষা করছে তাহলে বুঝবি সেটাই সত্যিকারের ভালোবাসা। এখন থেকে যদি মেঘলা তোর খোঁজ না নেয় তুইও নিস না। রাফি আর কিছু না বলে ফোনটা কেটে দিল। নাবিল বলল, আমি তো তোর কথা মতো মেঘলার উপর নজর রেখেছিলাম রে রাফি, কিন্তু যা দেখলাম সেটা তোকে কি করে বলবো। জানি আমার কথাগুলো তোর খারাপ লেগেছে, কিন্তু আমি তোকে কি করে বলবো যে তুই যেতে না যেতেই মেঘলা নিজের ইচ্ছায় হাসতে হাসতে অন্য ছেলের সাথে রিং পরিয়ে এঙ্গেজমেন্ট করে ফেলছে। আমি জানি রাফি তুই এই ধাক্কাটা নিতে পারবি না, তার চেয়ে এখন থেকে ওকে ছাড়ার চেষ্টা কর। তখন রাফি বলল, নাবিল তো ঠিকই বলছে। হ্যাঁ মেঘলা, আজ থেকে তোর পরীক্ষা শুরু, দেখি আমি তোর ভালোবাসা ছিলাম নাকি অভ্যাস। পরের দিন মেঘলা স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। তখন নীরব আসলো। মেঘলার বাবা নীরবকে দেখে খুশি হলো, মেঘলার মা একদম খুশি হলো না। মেঘলা বলল, আপনি এত সকালে? নীরব বলল, তুমি স্কুলে যাবে তাই ভাবলাম ড্রাইভ করে দেই। মেঘলার বাবা বলল, এ তো খুব ভালো কথা, যা নীরব তোকে পৌঁছে দিবে। মেঘলার মার ব্যাপারটা ভালো লাগলো না। মেঘলার মা বলল, বাবা দেখো, মেঘলা তো স্কুলে পড়ে, তুমি যদি ওকে নিয়ে যাও ওর ফ্রেন্ডরা হাসাহাসি করবে, সেটা তো ভালো হবে না, তাই না? মেঘলার বাবা একটু রাগী সুর নিয়ে বলল, চুপ থাকো, তোমার মেয়ে যখন রাফির সাথে এটে থাকতো তখন হাসাহাসি করতো না, আর একটা কথা বলবে না, একদম বাড়াবাড়ি করবে না। মেঘলা বুঝলো এই নিয়ে বাসায় ঝামেলা হবে, তাই বলল, মাম্মাম চিন্তা করো না, আমি নীরবের সাথেই যাচ্ছি। নীরব আর মেঘলা বেরিয়ে গেল। নীরব যেতে যেতে বলল, আচ্ছা হাজব্যান্ড ওয়াইফ না হলে আমরা তো ভালো বন্ধু হতে পারি, তাই না? মেঘলা বলল, হ্যাঁ পারি, তুমি অনেক ভালো, আমার কোনো আপত্তি নেই। এমনিতে ভাইয়া ছাড়া আমার কোনো ভালো বন্ধু নেই, তাই ও চলে যাওয়ার পর একেবারে একা হয়ে পড়ছি। তখন নীরব বলল, চলো বসে গল্প করি, আজ স্কুলে যেতে হবে না, তোমার আর রাফির কথা শুনবো, বলবে তো? মেঘলা বলল, ঠিক আছে চলো। মেঘলা নীরবকে নিয়ে পার্কে গেল। মেঘলা বলল, জানো ভাইয়া আর আমি এখানে অনেক ঘুরছি, ভাইয়া তো একটু মোডি, এই আসতে চায় না, আমি জোর করে নিয়ে আসতাম। একবার তো বান্ধবীদের নিয়ে এসে ওকে ডেকেছিলাম, এজন্য ও আমাকে সবার সামনে কান ধরে উঠবোস করিয়েছে। নীরব বলল, রাফির সাথে খুব দুষ্টামি করতে, তাই না? মেঘলা বলল, খুব প্যারা দিতাম ওকে, তবে ও প্রথম দিকে রাগ করলেও পরে আমার সব ইচ্ছা পূরণ করতো, খুব কেয়ার করতো আমার। আর হ্যাঁ জানো, এই পার্কে ও আমাকে স্কুটি চালানো শিখিয়েছিল, তারপর একবার পরে গিয়ে হাতে লেগেছিল, তাই রাগ করে স্কুটি বিক্রি করে দিয়েছিল। বলছিল ও থাকতে আমার নাকি স্কুটি চালানোর প্রয়োজন হবে না, সবসময় ও নিজেই ঘুরবে, সবসময় ও নিজে আমাকে ঘুরাবে। কিন্তু এখন এই কথা বলে মেঘলার মন খারাপ হয়ে গেল। নীরব বলল, কি হয়েছে? এই যে আবার মন খারাপ করছো? রাফি নেই তো কি হয়েছে, আমি আসি না, আমি তোমাকে নিয়ে ঘুরবো, কয়েকটা দিনের তো ব্যাপার, দেখতে দেখতেই কেটে যাবে। তখন মেঘলা বলল, ওর শূন্যতা কখনো পূরণ হবে না, কত যে জ্বালাতাম ওকে, আমি যত উল্টাপাল্টা কাজ আছে সব করতাম, ওর ঘাড়ে চাপিয়ে দিতাম, অনেক কষ্ট দিয়েছি রে ভাইয়া, এবার একবার আয়, তোকে আর জ্বালাবো না, খুব ভালোবাসবো, কতদিন হয়ে গেল তোকে দেখি না। তখন নীরব বলল, দূরত্ব ভালোবাসা কমায় না মেঘলা, বরং বাড়ায়। এই যে তুমি ওকে প্যারা দিতা, ও যদি পাশে থাকতো তুমি কি সেটা বুঝতে পারতা? এবার আসলে তোমাদের সব কিছু আরো সুন্দর হয়ে যাবে। আর ওকে ছাড়া তুমি যেমন একা হয়ে পড়ছো, রাফিও হয়তো তাই, কিন্তু ওর তো নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই না? তোমার ওকে সেই সময়টা দেওয়া উচিত, একবার ফিরে আসতে দাও, দেখবা সব আবার আগের মতো হয়ে গেছে। যতদিন না আসছে তুমি সব সময় আমাকে বলতে পারো, সব সমস্যা আমাকে বলতে পারো। জানি আমি রাফির মতো পারবো না, তবে তোমাকে একটু হেল্প আর সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। মেঘলা বলল, তুমিও খুব ভালো। নীরব আর মেঘলা কথা বলছিল, তখন তাদের সামনে এসে একটা গাড়ি থামলো। মেঘলা তাকিয়ে দেখলো নাবিল এসেছে। মেঘলা নাবিলকে দেখে খুব খুশি হলো, কিন্তু নাবিল নীরব আর মেঘলাকে একসাথে দেখে রেগে গিয়েছে। মেঘলা বলল, কেমন আছিস ভাইয়া? নাবিল বলল, ভালো না থাকলে এখানে আসতে পারতাম কি? যাই হোক, তোর বাবা মা আমাদের সাথে যেটা করছে, তারপরও তোর সাথে আমার কোনো কথা থাকতে পারে না, তবুও আসলাম। একটা প্যাকেট বের করলো, প্যাকেটটা রাখ, এটা তোর জন্য। নাবিল প্যাকেটটা মেঘলার হাতে ধরিয়ে দিল। তারপর নীরব বলল, মেঘলা উনিকে। মেঘলা কিছু বলতে যাবে, তার আগে নাবিল বলল, কেউ না,
আমি ওর কেউ হই না বলেই চলে গেল। নাবিল চলে যাওয়ার পর মেঘলা নীরবের তার পরিচয় দিল। নীরব বলল, ও রাগ কেন করলো, তুমি আমার সাথে আছো তাই? মেঘলা বলল, আমি তো সবার সাথেই মিশি, এটা তো নাবিল ভাইয়া জানে। এই নিয়ে রাগ করেনি, আসলে ওদের সাথে আমাদের পারিবারিক কিছু সমস্যা হয়েছে। নীরব বলল, ও আচ্ছা, প্যাকেটটা খুলে দেখো কি দিল। মেঘলা প্যাকেটটা খুলে খুব খুশি হলো, কারণ এতে একটা নতুন ফোন আছে। নাবিল বলল, বাহ, ফোনটা তো খুব সুন্দর। মেঘলা ফোনটা অন করে দেখলো, তাতে একটা বিদেশি নাম্বার সেভ করা আছে। দেখে বুঝলো এটা রাফির নাম্বার। মেঘলা মনে মনে নাবিলকে 1000টা ধন্যবাদ দিল। মেঘলা খুশিতে আত্মহারা হয়ে বলল, ও গড, আজ কতদিন পর ভাইয়ার সাথে কথা বলতে পারবো, আমার যে কি খুশি লাগছে। উফ, নাবিল ভাইয়াকে কি বলে যে ধন্যবাদ দিব। মেঘলা রীতিমতো লাফালাফি শুরু করছে। নীরব বলল, থামুন, লোক দেখলে কি বলবে, চলুন যাওয়া যাক এখন। মেঘলা বলল, আমার যে কি খুশি লাগতাছে বলে বুঝাতে পারবো না। নীরব হেসে বলল, পাগলি একটা, আচ্ছা তাহলে তাড়াতাড়ি বাসায় যাও, জানি তো ম্যাডাম আর সহ্য হচ্ছে না। মেঘলা একটু হাসলো। নীরব বলল, চলুন বাসায় দিয়ে আসি। মেঘলা বাসায় গিয়ে নিজের রুমে দরজা বন্ধ করে রাফিকে ফোন দিল। দুর্ভাগ্যবশত রাফি তখন ওয়াশরুমে ছিল। কয়েকবার কল দেওয়ার পরও রাফি ফোন ধরলো না। মেঘলা তাতে ক্লান্তি নেই, সে একের পর এক ফোন দিতেই থাকলো। রাফি সেটা শুনলো না, কিন্তু নীলিমা তখন এদিক দিয়েই যাচ্ছিল। একবার ফোন বাজায় সে, এসে ফোন ধরলো। ফোন ধরতেই মেঘলা নীলিমাকে সুযোগ না দিয়েই বলতে শুরু করলো, ভাইয়া কেমন আছিস তুই? এতদিন একটাবার আমার খোঁজ নিলি না কেন? জানিস আমার কত খারাপ লাগছিল। নীলিমা তখন বলল, কে আপনি? মেয়ে কণ্ঠ শুনে মেঘলার মেজাজ খারাপ হয়ে গেল। রাগী লুক নিয়ে বলল, আমি কে মানে? কি আপনি কে? এটা রাফির নাম্বার না? নীলিমা বলল, হ্যাঁ রাফির নাম্বার, আমরা একসাথেই থাকি। মেঘলা বলল, একসাথে থাকো মানে কি? নীলিমা বলল, মানে এটা আপনাকে কেন বোঝাতে যাব, আপনি কে সেটা বলুন, কেন ফোন করছেন? মেঘলা বলল, তোমাকে এত কৈফিয়ত দিব? হ্যাঁ, ফোনটা রাফি ভাইয়াকে দিয়ে বলো মেঘলা ফোন করছে। নীলিমা বলল, ও আচ্ছা, এই সেই মেঘলা যার জন্য রাফি আমাকে পাত্তাও দেয় না, চষেও না। গাইস, তোমাদের সাথে একটু মজা করলাম, মুগ্ধা সত্যি কথা হিসাব করছিল তাই বইলা ফালাইছি। তো আবার শুরু করা যাক। বাহ, এত সহজে ওকে পাবো ভাবিনি তো। মেঘলা বলল, কি হলো দাও। নীলিমা বলল, ও কথা বলবে না। মেঘলা বলল, মানে কি? নীলিমা বলল, মানে কি সেটা তো আমি জিজ্ঞাসা করব? লজ্জা করে না একজনের হবু বরকে ফোন দিয়ে বিরক্ত করতে? তোমার হাত থেকে বাঁচাইতে তো রাফি এখানে আসলো, তাও শান্তি দিচ্ছ না? ফাউল, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। মেঘলা বলল, কে কার হবু বর আর এসব কি বলছো? নীলিমা বলল, আমার সাথে রাফির খুব তাড়াতাড়ি বিয়ে হতে যাচ্ছে, তাই তুমি ভুলেও আর কখনো ওকে ফোন দিয়ে বিরক্ত করবে না। রাফি আর আমি একই বাসায় থাকি, বুঝছো? রাফি আমার সাথে আছে, ও তোমার সাথে কথা বলতে চায় না, তাই আমাকে ফোন ধরতে বললো। ইতিমধ্যে মেঘলার মেজাজ এখন পুরাই খারাপ হয়ে গেল। তাই বললো, এই সাতচুন্নি, তুই কিন্তু বেশি বলতাছিস, একদম জুতা খুলে মারবো। ভালোই বলছি, রাফি ভাইয়াকে ফোনটা দে। নীলিমা এবার রেগে গিয়ে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিল আর কল হিস্ট্রিটা ডিলিট করে দিল। মেঘলা তারপর অনেকবার ফোন করছে, কিন্তু কল ঢুকেনি। মেঘলা রাগে ভাঙচুর শুরু করলো। মেঘলা বলল, না, তুই এটা কিছুতেই করতে পারিস না ভাইয়া, আমি বিশ্বাস করি না। এটা একটা বার তো কল কর প্লিজ, আমার সহ্য হচ্ছে না। মেঘলা অনেকক্ষণ ট্রাই করার পর ফেসবুকে রাফিকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু দেখলো সেখানেও মেঘলাকে ব্লক করা হয়েছে। তাই আর সহ্য করতে না পেরে মেঘলা নিজেই হাতে ছুরি চালিয়ে দিল। রাফি আসলে মেঘলাকে অনেক আগেই ব্লক করে দিয়েছিল, কারণ মেঘলার ছবিতে অনেক ছেলে কমেন্ট করে যা রাফির সহ্য হতো না, তাই ব্লক করে রেখেছিল। মেঘলার ফোন না থাকায় রাফি ফেসবুকের ব্যাপারটা পুরোই ভুলে গিয়েছিল। রাফি জানতেও পারলো না কি ঘটেছে, বরং নাবিল রাফিকে বলল, মেঘলা ফোন কিনে দিয়েছি, নাম্বার দিয়েছি। তারপর রাফি অনেকবার মেঘলাকে কল করেছে, কিন্তু ফোন তোলেনি। দিনের পর দিন শুধু
ফোন বেজেই চলছে। প্রথমে কিছুদিন বাজলেও এখন ফোন সুইচ অফ। তবু হাজার আশা নিয়ে রাফি মেঘলার নাম্বারে কল করে, আর প্রতিবার সুইচ অফ দেখায়। রাফি চাতক পাখির মতো মেঘলার ফোনের অপেক্ষায় তাকিয়ে থাকে, কিন্তু সেই কাঙ্ক্ষিত কল আর আসে না। কারণ মেঘলার অবস্থা সেদিন বেশ ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার বললেন মেঘলার হাতের শিরা কাটা গিয়েছিল। প্রচুর ব্লিডিং হয়েছে। ব্লিডিং এর জন্য শিরা খুঁজে পাওয়া যাচ্ছে না। শিরা খুঁজে না পাওয়া গেলে মেঘলাকে বাঁচানো সম্ভব না। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠাতে হবে। হাজার হোক মেঘলার একমাত্র মেয়ে, তাই তার বাবা মা মেঘলাকে নিয়ে দেশের বাইরে চলে গেল। নীরবও তাদের সাথে গেল। ব্যাপারটা এত দ্রুত ঘটেছিল যে কেউ কিছু জানতেও পারলো না। বিদেশে নেওয়ার পর অপারেশন করা হলো তাকে। বিল্ডিং বন্ধ হলেও মেঘলার কোমায় চলে গিয়েছে। হাসপাতালে নিবিড় পরিচর্যায় তাকে রাখতে হবে। আদৌ কখনো সুস্থ হবে নাকি তার গ্যারান্টি নেই। মেঘলার বাবা, মেঘলার মা আর মেঘলাকে রেখে দেশে ফিরে আসলো, কিন্তু নীরব ফিরল না। সে মেঘলার কাছেই থেকে গেল। মেঘলার বাবা এসে কাউকে কিছু জানালো না, কারণ মেঘলা সুইসাইড অ্যাটেম্প্ট করছে। এটা বেশ লজ্জাজনক ব্যাপার। এমনকি তিনি মেঘলার মাকেও কড়াকড়িভাবে নিষেধ করছে যেন কেউ কিছু না জানে। তাই তিনি নাবিলদের জানাতে পারেননি। মেঘলার বাবা সবাইকে বলছে মেঘলা নীরবের সাথে বিদেশ ঘুরতে গিয়েছে। নাবিল এটা জেনে ধাক্কা খেলেও রাফিকে জানালো না, কারণ সে জেনে মেঘলা অন্য ছেলের সাথে ঘুরতে গিয়েছে। এটা রাফি নিতে পারবে না। এটা জানার পর মেঘলার মার প্রতি নাবিলের একটা ঘৃণা জন্মালো। নাবিল বল, ছি মনে ছি, সবটা জেনেও তুমি কি করে পারলে মেঘলাকে একটা ছেলের হাতে তুলে দিতে? একবারও রাফির কথা ভাবলা না? বিয়ের আগে মেয়েকে নিয়ে হানিমুনে চলে গেছে। ছি, আমি কখনো তোমাদের ক্ষমা করব না। রাফি রে, কার জন্য অপেক্ষা করছিস তুই? মেঘলা যে তোর যোগ্য নয়, ও তোকে ভুলে গিয়েছে। আমি ফোন দেওয়ার পরও তোর খোঁজ নিল না। যতই সমস্যা হোক, ও চাইলে এতদিন একবার হলো তোকে কল দিত। তোকে ভালোবাসলে এভাবে বিদেশ যেত না। ওকে যদি জোর করে পাঠানো হতো একবার তো বলতে পারতো অনেক হয়েছে, আর না তোকে নিয়ে গেলে, তোকে নিয়ে গেম খেলতে আমি আর দিব না। তুই যাতে মেঘলাকে এখন একেবারের জন্য ভুলে যেতে পারিস, তার সব ব্যবস্থা আমি নিজে করব। কেটে গেছে 3টা বছর। মেঘলা এবার একটু সুস্থ হতে শুরু করছে। অবাক করা বিষয়, এই 2 বছর নীরব মেঘলাকে ছেড়ে যায়নি, মেঘলার পাশেই ছিল। মেঘলার দেখাশোনা করত, যত্ন নিয়েছে। নীরবের মেঘলার প্রতি মায়ায় পড়ে গিয়েছে। মেঘলাও নীরবকে ভরসা করতে শিখেছে। 3 বছর পর আজ মেঘলা দেশে ফিরবে। ডাক্তার বলছে আত্মহত্যা করার চেষ্টায় মেঘলার সাইকোলজিক্যাল প্রবলেম। সে এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করছিল, ভবিষ্যতেও করতে পারে। তাই যেন ওকে সবসময় খুশিতে রাখা হয়। নীরব নিজের কথা দিয়েছে মেঘলাকে সবসময় হাসি খুশি রাখবে। মেঘলা ও নীরব রেডি হয়ে গেল। দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আবার দেখতে দেখতে পৌঁছেও গেল। নীরব বলল, তো তুমি এবার বাসায় যাও মেঘলা, আমি বাসায় যাই। অনেকদিন পর ফিরলাম, তা আমার বাবা মা খেপে আছে, না হলে বাসায় পৌঁছে দিতাম। মেঘলা বলল, আমার জন্য এত কিছু না করলেও পারতে, শুধু তুমি কষ্ট করলা নীরব। তখন নীরব বলল, কি যে বলো না। আর শোনো, স্বার্থ ছাড়া কেউই কিছু করে না, বুঝলে? তোমাকে আমার ভালো লাগে, তাই তোমার জন্য কিছু করতে পেরেছি। এটা ভেবে মনটা খুশিতে ভরে যায়। যা করছি নিজের জ্ঞানের থেকে আর দায়িত্ব মনে করেই করছি, তোমার জন্য নয়। মেঘলা বলল, তুমি খুব ভালো তাই করছো, আর যা করার কথা ছিল সে তো। নীরব বলল, আবার শুরু করলে, এমন করলে আমি কিন্তু আর তোমার সাথে কথা বলবো না। যা হয়নি তা নিয়ে কথা বলা বোকামি। মেঘলা বলল, ঠিকই বলছো, আচ্ছা এবার তাহলে যাই। নীরব মেঘলাদের বিদায় দিয়ে দিল। মেঘলার মা বলল, ছেলেটা বেশ ভালো তাই না? মেঘলা বলল, খুব কেয়ারিং। মেঘলার মা বলল, হ্যাঁ, ও না থাকলে তো আমি সবকিছু সামলাইতেই পারতাম না। তোর বাবা সেই যে আসলো আর গেল না, শুধু টাকা দিলেই মনে হয় দায়িত্ব পালন হয়ে যায়, কি যে করে না। মেঘলা বলল, ছাড়ো মাম্মাম, বাবা অনেক বদলে গিয়েছে, বলে লাভ নেই। মেঘলার মা বাসায় ঢুকে অবাক হয়ে গেল। তাদের পায়ের নিচের মাটি যেন সরে গেল, কারণ মেঘলার বাবা বিয়ে করছে। মেঘলার মা বলল, এসবের মানে কি? মেঘলার বাবা বলল, যা দেখতে পাচ্ছ তাই। তোমাদের জন্য তো আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, তাই না? তোমার যে সাইকো মেয়ে কবে যে সুইসাইড করবে কে বলতে পারে? আগেও সুইসাইডে অ্যাটেম্প্ট করছে, এরপর হয়তো এবারও করবে। আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য
তো কাউকে চাই, তাই না? তাই বিয়ে করছি। তখন মেঘলার মা বলল, একদম বাহানা করবা না, বাহানা দিবা না। আমি আগে থেকেই বুঝছিলাম আমার আড়ালে কিছু একটা ঘটছে যা আমি জানি না। এখন বুঝলাম এই হলো তোমার বদলে যাওয়ার কারণ। মেঘলার বাবা মেঘলার মাকে একটা থাপ্পড় মেরে বলল, আমার সাথে গলা উঁচু করে কথা বলার সাহস হয় কি করে? এই বাড়িতে থাকতে হলে এভাবে কথা বলা যাবে না। তোমাদের যে এখনো বাসা থেকে বের করে দেয়নি, এই তো অনেক। চোখের সামনে থেকে দূর হওয়া বলছি। কথাগুলো বলেই নতুন বউকে নিয়ে বাইরে চলে গেল। মেঘলার বিষয়টা খারাপ লাগলো, নিজেকে সামলে নিয়ে তার মাকে সান্ত্বনা দিতে লাগলো। মেঘলা বলল, মাম্মাম কেঁদো না প্লিজ। মেঘলার মা বলল, আমি কি করে এসব মেনে নিব মা? মেঘলা মনে মনে ভাবলো, প্রিয়জন হারানোর কষ্ট আমি বুঝি মাম্মাম, তাই তোমাকে আর আমি কি সান্ত্বনা দিব? মেঘলা বলল, মাম্মাম চলো আমরা মামা বাড়ি যাই, চলো কয়েকটা দিনের জন্য ঘুরে আসি। মেঘলার মা বলল, কোন মুখে যাব ওই বাড়ি? যা পাওনা ছিল সব নিয়ে এসেছি। শুধু তাই নয়, বাবার সমতুল্য ভাইদের সাথে আমি খারাপ ব্যবহার করছি, আদালতে নিয়ে গেছি, সবার সামনে অপমান করছি, যত প্রকার কষ্ট দেওয়া যায় সবই দিয়েছি। এবার কোন মুখে ওদের সামনে আমি দাঁড়াবো? দিন এভাবেই কাটতে লাগলো। দেখতে দেখতে মেঘলা আর মেঘলার মা বাসার কাজের লোকে পরিণত হলো। মেঘলার নতুন মা মেঘলার উপর নানা রকম অত্যাচার করে। মেঘলার মা প্রতিবাদ করতে গেলেই তার বাবা তার মার উপর অত্যাচার করে। নীরব যথেষ্ট সম্ভব চেষ্টা করে মেঘলাকে বাঁচানোর, কিন্তু পেরে ওঠে না। নীরব সবার বিরুদ্ধে গিয়ে এক প্রকার জোর করে মেঘলাকে আবার স্কুলে ভর্তি করে দিয়েছে। এমনিতেই 3 বছর গ্যাপ ছিল, তাই আর গ্যাপ যাতে না হয় তাই জন্য ভর্তি করিয়ে দিয়েছে। নীরব মনে মনে বলল, চোখের সামনে তোমার সাথে এত অন্যায় হচ্ছে, আমি কিছুই করতে পারছি না। যদি পারতাম আজকেই তোমাকে আমার কাছে নিয়ে যেতাম, কিন্তু তুমি তো রাফিকে ভালোবাসো, তাই চাইলেও আমি কিছু করতে পারিনি। তোমাকে এখানেই থাকতে হবে যতদিন না রাফি ফিরছে। মেঘলার মা মানসিক ও শারীরিক দুইভাবেই ভেঙে পড়ছে। আস্তে আস্তে তিনি শয্যাশায়ী হয়ে গেল। এদিকে নাবিল আর মেঘলার কোনো খোঁজ নেয়নি, এমনকি রাফির সাথেও কোনো যোগাযোগ রাখেনি। রাফি নিজের কেরিয়ারের প্রতি মনোযোগী হয়ে উঠেছে। রাফি বলল যে কেরিয়ারের জন্য মেঘলাকে হারালাম, আমি সেটাতে সাকসেস হয়েই সবাইকে দেখিয়ে দিব, আর তোকেও দেখিয়ে দিব মেঘলা। অন্যদিকে সময়ের ব্যবধানে মেঘলা রাজকুমারী থেকে কাজের মেয়েতে পরিণত হলো। এখন একমাত্র মেঘলার ব্যাকআপ সাপোর্ট হলো নীরব। নীরব প্রায় প্রতিদিনই মেঘলাকে স্কুলে গিয়ে মেঘলার সাথে দেখা করে আসে, কারণ মেঘলা অনেক ডিপ্রেশনে চলে গিয়েছে। নীরব তাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। মেঘলাকে মাঝে মাঝে বাইরে খেতে নিয়ে যায়, কারণ সে জানে বাসায় মেঘলাকে ঠিকমতো খেতে দেয় না তার নতুন মা। খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে মেঘলার দিন কাটছিল। সেই খারাপ অবস্থায় আরো খারাপ হয়ে গেল যখন একদিন ঘুম থেকে উঠে মেঘলা তার মাকে ডাকতে গেল। সেদিন মেঘলা হাজার আত্মচিৎকার করেও তার মার ঘুম ভাঙাতে পারল না, কারণ তিনি পরপারে পাড়ি দিয়েছেন। মায়ের মৃত্যুর সাথে সাথে মেঘলা পুরোপুরি একা হয়ে গেল। এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউই রইল না। মেঘলার মার মৃত্যুর খবর পেয়ে নাবিলরা হতবাক হয়ে গেল। তারা সেই দিন এসে জানতে পারলো মেঘলার বাবা আবার বিয়ে করছে, এর আগে জানতো না। মেঘলার মার দাফন হওয়ার পর সবাই যখন চলে যাচ্ছিল, মেঘলা তখন বসে বসে কাঁদছে। সবার মতো নাবিলের পরিবারও ফিরে যাচ্ছিল। নাবিলের পরিবার যখন ফিরে যাচ্ছিল, তখন মেঘলার নতুন মা মিশিমা সাহিলি বেগম কোথায় যাচ্ছেন দাঁড়ান বলে মেঘলার দিকে আঙ্গুল তুলে বলল, এই আপদটাকে কোথায় রেখে যাচ্ছেন, এটাকেও নিয়ে যান। রাফির বাবা বলল, আজব কথা বলছেন, আমরা কেন নিয়ে যাব, আমরা কেন দায়িত্ব নিব ওর? সাহিলি বেগম বলল, আপনাদের বোনের মেয়ে, তাই দায়িত্ব আপনাদেরই, আমি কোনো জঙ্গল রাখবো না। তখন রাফির মা বলল, আমরাই বা কেন নিজেদের ঘাড়ে নিতে যাব? আর যে বোন ভাইদের ভাই মনে করে না, সবার সামনে অপমান করতে পারে, সে তো বোন হতে পারে না। নেহাত মারা গিয়েছে তাই এসেছি, তা না হলে ওর মুখ দেখতাম না। আর এই বেয়াদব অসভ্য মেয়েটাকে তো নেওয়ার প্রশ্নই ওঠে না, আমরা একে নিতে পারবো না। মেঘলা সবার মুখের দিকে দেখছে আর মনে মনে ভাবছে সে আজ কতটা অসহায়। যাদের সে আপন ভাবতো সবাই আজ মুখ ফুরিয়ে নিচ্ছে। রাফির মা, বাবা, চাচা, এমনকি ছোট মা মুখ ঘুরিয়ে যখন চলে যাচ্ছে, ঠিক তখন একজন দৃশ্য কণ্ঠে বলে উঠল, কিরে বসে আছিস কেন, চল উঠে মেঘলা যাবি না? সবাই অবাক হয়ে তাকালো। সবার সাথে মেঘলাও অবাক হয়ে তাকিয়ে দেখলো কথাটা নাবিল বলছে। রাফির বাবা বলল, কি হয়েছে নাবিল, ও কোথায় যাবে? নাবিল বলল, অবশ্যই ও আমাদের সাথে যাবে। রাফির মা বলল,
তোমার মাথা ঠিক আছে নাবিল? বুঝতে পারছিস কি করতে চাইছিস? তুই ওর দায়িত্ব নিতে চাচ্ছিস? নাবিল বলল, প্রতিটা ভাই জন্মগতভাবে বোনের দায়িত্ব পাই, নতুন করে নিতে হয় না। হাজার হোক ও ফুপুনির মেয়ে, আমার বোন আমার বোন, ওর সাথে আমার আত্মবন্ধন আছে, আমি চাইলে সেটা অস্বীকার করতে পারি না। রাফির বাবা বলল, তুই নিজেই তো বাপের টাকায় চলিস, তুই আবার দায়িত্ব কিভাবে নিবি? নাবিল বলল, ওর দায়িত্ব নেওয়ার জন্য যদি ইনকাম করতে হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওকে এই মহিলার কাছে রেখে যাব না। রুবিনা বেগম বলল, মানে রাফির মা, আমি ওকে কিছুতেই আমার বাসায় অ্যালাও করব না। নাবিল বলল, ঠিক আছে করো না, তবে শুনে নাও, মেঘলার জায়গায় যদি ও বাসায় না হয় তাহলে আমি ও বাসায় থাকবো না। ওকে নিয়ে আমি আমাদের মহল্লায় কোনো বাসাতেই ভাড়া থাকবো, কোনো রুম লিগ্যাল রিলেশন ছাড়াই থাকবো। সবাই বলবে আমরা লিভিং করছি, সেটা তোমাদের জন্য সম্মানজনক হবে তো? নাবিলের মা বলল, ভাবি নিয়ে যাই না মেয়েটাকে, ও না হয় বাসার কাজে হেল্প করবে, তবুও নিয়ে যাই। নাবিলের জোরাজুরিতে সবাই রাজি হলেও মেঘলাকে নিতে কেউ রাজি ছিল না। রুবিনা বেগম আগে রাফির মাথাটা চিবিয়ে খেয়েছিল, এবার নাবিলের উপরও নজর দিয়েছে। তখন রাফির বাবা বলল, একটা আজাইরা জঞ্জাল ঘাড়ে চাপলো। নাবিলের বাবা বলল, নাবিলটা বাড়াবাড়ি করলো, এতে তো মেঘলার তার বাবার সব কিছু থেকে বঞ্চিত হলো। মেঘলার নিজের অধিকার বুঝে নেওয়া উচিত ছিল। মিলি বলল, ভাইয়া আমাদের জন্য তো কখনো এমন প্রতিবাদ করে না, দেখছিস আফু মেঘলা কিভাবে সবাইকে হাত করে ফেলে। নেহা বলল, ঠিক বলছিস, একজন ভাগিদার বেড়ে গেল, ভালো লাগে না যত সব। নাবিলের মা বলল, চল মেঘলা, কারো কথায় কান দিস না, আমি আসি তো। নাবিল এসে মেঘলার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। নাবিল বলল, আমি তোকে নিয়ে এসেছি, এর মানে এই না যে তোর জন্য আমার দরদ উতলে উঠছে। মেঘলা বলল, মানে? নাবিল বলল, মানে হলো তোকে আমি সহ্য করতে পারি না, কিন্তু তোকে চোখের সামনে রাখার একটা সুযোগ পেয়েছি, তাই নিয়ে এসেছি। মেঘলা বলল, তার মানে আমি? নাবিল বলল, হ্যাঁ তুই, বাড়িতে একজন অস্ত্রিতা ছাড়া আর কিছুই না। কথাটা বলে নাবিল চলে গেল, কিন্তু নাবিল কেন মেঘলাকে সহ্য করতে পারে না সেটা বলল না। পরের দিন সকালে রাফির মায়ের ডাকে মেঘলার ঘুম ভাঙলো। মেঘলা বলল, কি হয়েছে বড় মা, এভাবে ডাকছো কেন? রাফির মা বলল, নবাব জাতি এভাবে ঘুমালে এ বাসায় থাকা যাবে না, সবার ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আয়। মেঘলা বলল, আমি কি করে বানাবো, আমি তো রান্না করতে পারি না বড় মা, ছোট থেকে তো কাজ করতে হয়নি, আর বাবার বিয়ের পর নতুন মা যা যা কাজ করতে বলছে তা সব মাই করে দিত, আমাকে কিছু করতে দিত না। রাফির মা বলল, এখন আর এসব বলে চলবে না, বলে মেঘলার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। নাবিল ব্যাপারটা দেখলো, কিন্তু কিছু বলল না। রাফির মা রান্নাঘরে নাবিলের মাকে গিয়ে বলল, শাওরা, ওকে তুমি সব কাজ শিখিয়ে দিবে, আজ থেকে বাসার সব কাজ ও করবে, বলে মেঘলাকে ধাক্কা দিল। মেঘলা গিয়ে নাবিলের মার উপর পড়লো। নাবিলের মা বলল, আহ ভাবি কি করছো, সব কাজ ও আমি আর ফুলির মা করি, তাহলে তোমার সমস্যা কি? যা তো মেঘলা, তুই ঘরে যা, তোর এসব কিছুই করতে হবে না। রাফির মা বলল, ফুলির মাকে আমি নিষেধ করে দিয়েছি, ও আর আসবে না, ওর বদলে মেঘলা কাজ করবে। নাবিলের মা কিছু বলার আগেই নাবিল এসে বলল, বড় মা তো ঠিকই বলছে, বসে বসে অন্ন ধ্বংস কেন করবে, তার চেয়ে খাবারটা হালাল করেই খাক। নাবিলের কথাটা শুনে মেঘলার খারাপ লাগলো। নাবিলের মা ধমক দিয়ে বলল, নাবিল চুপ করো, এমন বেয়াদবি আর যেন না দেখি ভুলে যেও না, মেঘলা কোনো রাস্তার মেয়ে না, আর ওকে তোমরা কেন সহ্য করতে পারো না আমি সেটাই বুঝি না। মেঘলা বলল, থাক ছোট মা, কেন কথা বাড়াচ্ছ, তার চেয়ে তুমি আমাকে দেখিয়ে দাও, আমি সব করে দিচ্ছি। রাফির মা মনে মনে ভাবছে, ও আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিল, রাফি আমার কোনো কথা শুনতো না, সব সময় মেঘলার কথায় উঠে বসে, তাই ওকে আমার সহ্য হয় না। রাফি আসার আগে আমি এই মেয়েকে বিদায় করব। রাফি একবারে চলে আসলে হয়তো একেই বিয়ে করে নিবে, তখন আমার কি হবে, আমি এটা কিছুতেই হতে দিব না। রাফির বিয়ে আমি নীলিমার সাথে দিব। এই কথা ভাবতে ভাবতে চলে গেল। নাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘলার রান্না দেখছে। বেশ কিছুক্ষণ পর মেঘলা সব কাজ করে সবাইকে খেতে দিল। সবাই খাচ্ছে, রান্নায় কোনো গোলমাল হয়নি, কারণ নাবিলের মা মেঘলাকে সব শিখিয়ে দিয়েছে। সবাই যখন খাচ্ছে, নাবিল বলল, মেঘলা বসছিস না কেন, খেয়ে নে, বাইরে যেতে হবে তো। তখন রাফির মা বলল, ও কোথায় যাবে? নাবিল বলল, ওর জন্য কিছু জিনিসপত্র আনতে হবে, ও এখানে থাকবে, কিন্তু ওই বাসা থেকে তো কিছুই নিয়ে আসেনি, আপত্তি করো লাভ নেই। বুঝতে পেরে রাফির মা চুপ হয়ে গেল। মেঘলা নাবিলের কথায় সবার সাথে বসে খেয়ে নিল, তারপর নাবিলের সাথে বাইরে গেল।
নাবিল নাবিল বলল, আমি এখানে আছি, তুই গিয়ে যা যা লাগবে নিয়ে নিয়ে নে, আমি বিল দিয়ে দিব। মেঘলা বলল মেঘলা ঠিক আছে বলে গিয়ে প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিল, সাথে কয়েকটা ড্রেসও নিল। কিন্তু মেঘলার একটা ড্রেস পছন্দ হলো, যেটা সে নিতে পারলো না, কারণ সেটা অন্য একজন নিয়ে নিয়েছে। মেঘলা কয়েকবার তাকিয়ে ড্রেসটা দেখলো, কিন্তু নাবিলকে বলার সাহস পেল না। নাবিল বিল দিয়ে মেঘলাকে নিয়ে চলে আসছিল। রাস্তায় মেঘলা দেখলো রাস্তার পাশে বসে একজন পাখি বিক্রেতা বিক্রি করছে। দেখে মেঘলার খুব ইচ্ছা হলো, সে নাবিলকে বলল, মেঘলা বলল, ভাইয়া আমাকে কিনে দিবি প্লিজ। নাবিলের ইচ্ছা না থাকলেও নিষেধ করতে পারলো না। গাড়ি থামিয়ে মেঘলাকে নিয়ে পাখিগুলোর কাছে গেল। মেঘলা শপিংগুলো গাড়িতেই রেখে গেল। মেঘলা খুব সুন্দর 2টা কবুতর কিনে ফিরে আসলো। নাবিল বাসার সামনে এসে মেঘলাকে নামিয়ে দিয়ে বাইরে চলে গেল। মেঘলা নিজের ঘরে এসে সবগুলো জিনিস গুছাতে যাচ্ছিল, তখন একটা প্যাকেট দেখে একটু বিচলিত হলো। মেঘলা বলল, এটা কিসের প্যাকেট? আমি তো এটা নিইনি। মেঘলা প্যাকেটটা খুলে অবাক হয়ে গেল, কারণ এই সেই ড্রেসটা যেটা মেঘলা পছন্দ করছিল। মেঘলা বলল, আমার তো স্পষ্ট মনে আছে আমি এটা নিইনি, ভাইয়াকেও বলিনি, তাহলে এটা কিভাবে আমার কাছে আসবে, কিভাবে সম্ভব? ভেবে মেঘলা যে ড্রেসটা বের করলো, প্যাকেট থেকে একটা চিরকুট বেরিয়ে এলো, যা দেখে মেঘলার চোখ কপালে উঠে গেল। তাতে স্পষ্ট অক্ষর লেখা, নিজের পছন্দের জিনিস কখনো কাউকে দিতে নেই, ভালোভাবে না পেলে ছিনিয়ে নিতে হয়। আমি সেটাই করি, তাই নিজের থেকে ঠিক হয়ে যাও, তা না হলে এর ফল ভয়ানক হবে। তুমি আমার খুব পছন্দের ভালোবাসা না পেলে ছিনিয়ে নিতে বাধ্য হব। ইতি ভিলেন। মেঘলা চিরকুটটা পরে রীতিমতো ভয় পেয়ে গেল। মেঘলা বলল, আমার মনে হয় পাখি আনতে গিয়েছিলাম, তখন কেউ এই প্যাকেটটা আমাদের গাড়িতে রেখে গিয়েছিল, কিন্তু কে সেই ভিলেন যে কিনা আমাকে পছন্দ করে? আমি তো তেমন কাউকে চিনি না। মেঘলাকে এই বাসার কেউ সহ্য করতে পারে না, তাই সে এই বিষয়টা সবাইকে জানিয়ে দুশ্চিন্তায় ফালাইতে চায় না, তাই এই বিষয়টা কাউকে বলল না। তারপর কেটে গেছে আরো কয়েকদিন। এখানে এসে মেঘলার জীবন যেন আরো নরকে পরিণত হলো। নেহা মিলি তো সহ্য করতে পারেই না। রাফির মা সারা বেলা ধরে কাজ করায়, নাবিল কোনো প্রতিবাদ করে না। রাফির মা চাচ্ছে মেঘলা যেন কাজের চাপে এখান থেকে চলে যায়। প্রতিদিনের মতো আজকেও সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে মেঘলা ঘুমিয়ে পড়ল। মাঝরাতে মেঘলা হঠাৎ অনুভব করলো সে যেন হাওয়ায় ভাসছে, কেউ তাকে কোলে নিয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু ক্লান্ত আর চোখে ঘুম থাকায় তাকাতে ইচ্ছা করছে না। মেঘলা এভাবেই শুয়ে থাকলো। কিছুক্ষণ পর হুটহাটি পানির ছিটায় মেঘলার ঘুম ভেঙে গেল, আর তাকিয়ে মেঘলা হাত পা ঠান্ডা হয়ে গেল। মেঘলা দেখলো যে সে একটা জঙ্গলের ভিতর, চারিদিকে গাছপালা, ঘুটঘুটে অন্ধকার, আর সেখানে বিভিন্ন রাত জাগা পাখি আর প্রাণীর ভয়ানক সব আওয়াজ হচ্ছে। সামনে ছোট করে একটা ক্যাম্প ফায়ার জ্বালানো আছে। মেঘলা চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দেখলো আশেপাশে কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার। সে একা ফায়ারের আবছা আলোয় চারদিকটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ঠিক তখনই ঝাড়পাতার মর্মর আওয়াজ তুলে কেউ মেঘলার দিকে এগিয়ে এলো। মেঘলা ভয়ে চিৎকার করে উঠল। ছায়াটা ক্রমশ এগিয়ে এসে মেঘলার সামনে দাঁড়ালো। অবয়ব দেখে বোঝা যাচ্ছে না এটা ভূত নয়, কোনো একটা ছেলে, বেশ লম্বা আর সুঠাম স্বাস্থ্যের অধিকারী, তবে সে হুডি পরে টুপি টেনে মুখ ঢেকে রেখেছে। মেঘলা ভয়ে ভয়ে বলল, কে আপনি? আমাকে এখানে কেন এনেছেন? ছেলেটা কোনো কথা বলল না, বরং একটা চিরকুট এগিয়ে দিল। তাতে লেখা, প্রতিবাদ করা কি ভুলে গিয়েছো? অন্যায় হলে প্রতিবাদ করতে শিখো। আর আমি চাই না তুমি আমার চেয়ে বেশি সময় অন্য কিছুতে দাও, তাই ফালতু কাজকর্ম বাদ দাও, সারাদিন যা যা করো সব বাদ দাও। মেঘলা চিঠিটা চোখ বুলিয়ে বলল, এসবের মানে কি? কে আপনি? ছেলেটা অদ্ভুতভাবে হেসে উঠল আর বলল, ভিলেন। তারপর কি ঘটেছে মেঘলার আর মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো, মেঘলা নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে অবাক হলো। মেঘলা বলল, আমি তো জঙ্গলে ছিলাম, এখানে কি করে আসলাম? তবে কি স্বপ্ন দেখছি? হবে হয়তো, কিন্তু সব কিছু তো স্পষ্ট মনে আছে। তাহলে না, এটা কি করে সম্ভব? কেউ আমাকে বাসা থেকে কি করে নিয়ে যাবে? এসব স্বপ্ন ছিল। মেঘলা বিষয়টা গায়ে মাখালো না। তারপর আবার কিছুদিন কেটে গিয়েছে। মেঘলার উপর অত্যাচার দিন দিন বেড়েই চলছে। রাফি ফিরে আসার আগে মেঘলাকে বিদায় করে দিতে চায়। মেঘলা দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে। সারাদিন কেউ
তার সাথে কথা বলে না। নাবিলের মতো ব্যস্ত, বাকিরা মেঘলাকে কিভাবে তাড়ানো যায় তাতে ব্যস্ত। মেঘলা কাছ বাদে যতটুকু সময় পায় তার কবুতরগুলির সাথে সময় কাটায়। খুব ভালোবাসে সে কবুতরগুলিকে। প্রতিদিন সকালে উঠে যে কবুতরগুলিকে খেতে দেয়, তাই প্রতিদিনের মতো আজও গেল। কিন্তু ছাদে যাওয়ার পর মেঘলা না কেঁদে পারলো না। মেঘলা চিৎকার করে কেঁদে উঠলো, কারণ ছাদে ছোপ ছোপ রক্ত ছাপ। কেউ ইচ্ছা করে তার কবুতর দুইটিকে মেরে ফেলছে। কবুতরের শরীর আর মাথা আলাদা করে দেওয়া হয়েছে। বাসার সবাই কোনো যন্ত্রর কাজ বলে ধরে নিলেও মেঘলা জানে এটা কোনো যন্ত্র নয়, বরং মানুষের কাজ। কারণ সেখানে একটা চিরকুট ছিল, আর তাতে লেখা ছিল, বলছিলাম না কোনো কিছুতে আমার চেয়ে বেশি ভালোবাসো না, আমি চাই না আমাকে ছাড়া কোনো কিছুতে মন দাও, কেন শুধু ঝামেলা পাকাও বলো তো? আমি তোমাকে কাঁদাতে চাই না বেবি, নিজের কপালে নিজে দুঃখ কেন ডেকে আনছো, ইতি তোমার ভিলেন। তখন মেঘলা ভাবলো, তাহলে সেদিন এটা স্বপ্ন নয়, সত্যিই ছিল। আমাকে কেউ নিয়ে গিয়েছিল, আবার রেখেও গিয়েছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? কার এত সাহস? আমার এই সমস্যার কথাটা কার সাথে বলবো? কে শুনবে আমার কথা? বলার পর যদি সবাই আমাকে দোষারোপ করে, অথবা এই ভিলেনের যদি কোনো ক্ষতি করে, একদিকে বাসার সবার অত্যাচার, অন্যদিকে ভিলেন, আমি আর নিতে পারছি না। তুই কোথায় ভাইয়া? তোর মেঘলাকে এত কষ্ট রেখে তুই কিভাবে ভালো আছিস? একবার কি আমার কথা মনে পড়ে না তোর? তুই কবে আসবি রে? প্লিজ তুই ফিরে আয়। আমি জানি তুই এইসব কিছুতেই মেনে নিবি না। জানিস আমি দিন দিন হাসতেও ভুলে যাচ্ছি, নিজেকে খুব অসহায় মনে হয়। নিজের ঘরে ঘুমাতে পর্যন্ত পারি না। সবসময় একটা ভয় কাজ করে। আমি সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে চাই, প্রাণ খুলে হাসতে চাই। আমার হাসিটা এভাবে হারিয়ে যেতে দিস না ভাইয়া। আমার শেষ ভরসা তুই আসবি আর সব ঠিক করে দিবি, এই একটা আশা নিয়েই আমি বেঁচে আছি। প্লিজ তুই ফিরে আয়। আসসালামু আলাইকুম গাইস, এই পার্টটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, আর নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। আর এই ভিডিও লাইক টার্গেট 3000, তাড়াতাড়ি ভিডিওটা ফটাফট লাইক দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।